তবে আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে হবে। তাই বলে একটা বুইড়া মেয়েকে? কি বললি? মিহু বুইড়া মেয়ে? আজ আসুক তোর বাবা। রাত তখন প্রায় 12টা। ঈশান ফোন কাটছে, কখন যে ঘুমিয়ে পড়েছে খবর নেই। সকালবেলা তার আব্বুর ডাকে ঘুম ভাঙল। ওই তাড়াতাড়ি ওঠ, আর কত ঘুমাবি? আব্বু আর একটু ঘুমাই, তুমি যাও। আমি বাইরে যাচ্ছি, এসে জন্য দেখি তুই রেডি হয়ে গেছিস। ঈশানের আব্বু তাই বলে বাইরে গেলেন। চলেন এই ফাঁকে পরিচয়টা দিয়েই দিই। ঈশান আহমেদ আব্বু আম্মুর একমাত্র আদরের সন্তান, কিন্তু এই আদরের সন্তানেরই আজ কুরবানি দিতে যাচ্ছে নিজ হাতে। বুঝেননি তাই তো? আসলে ঈশানের আম্মু অনেক অসুস্থ, তাই তার বউকে দেখে যেতে চায়। ঈশান তার আম্মুকে অনেক বুঝাইছে যে কিছুই হইব না, কে শোনে কার কথা, তাকে বিয়ে করতেই হবে। মেয়েটা তার আম্মুর বান্ধবীর মেয়ে, সে কখনো দেখে নাই, কিন্তু তিনি নাকি তার চেয়ে গুণে গুণে 2টা বছরের বড়। উনি অনার্স 2 ইয়ারে পড়ে আর ঈশান ইন্টার 2 ইয়ার। কেমনটা লাগে? শেষে কিনা এই বুড়ো মেয়েরে বিয়ে করা লাগবো? শালার একটা প্রেমও করি নাই যার হাত ধইরা ভাইগা যাব। কিন্তু কে যেন বলছে ভালো ছেলেগুলো কখনো প্রেম করে না, তারা তাদের বউকেই শুধু ভালোবাসে। আমিও সেম, কিছু করার নাই। যা লিখছে আল্লাহ কপালে অনেক বকর বকর কইরা ফেলছি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বিয়ের যা লাগে সব পইরা নিছি, না হয় আব্বু আইসা পিটানি দিব। ঈশানের আব্বু বাইরে থেকে এসে ঈশানকে দেখে বলে, বাহ, আমার ছেলেটাকে তো আজ বর সেজে অনেক ভালো লাগছে। এরপর তার আব্বু রেডি হয়ে আসলো। আম্মু অসুস্থ তাই যেতেই পারবে না। ঈশান তার আম্মুর কাছে গেল, যেতেই তার আম্মু তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। দেখে সরে যাবি, আর করে রকম বেয়াদবি করবি না। আচ্ছা আম্মু, টেনশন কইরো না। ঈশানের বাবা তাকে নিয়ে ঈশানের মামার গাড়ি নিয়ে বের হয়ে গেল। আসলে খুব বেশি কাউকে ইনভাইট করা হয়নি, হঠাৎই বিয়ে তো গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। একটু পরে পৌঁছে গেল তারা। কন্যাদের বাসায় সবাই বলাবলি করছে নতুন জামাই চলে আসে। বাসের ভিতরে ঢুকলো ঈশান। বাসাটা অনেক বড় ঈশানদের চেয়ে। পুরো বাসা ভর্তিই লোকজন। একটু পরে তাদের বিয়ে পড়ানো শেষ হলো, এবার বিদায়ের পালা। মেয়েটা অনেক কাঁদতেছিল, ওর বাবা মাকে জড়ায় ধইরা একটু পর গাড়িতে তুলে দিল। তারপর পুরো পথে কোনো কথা বলে নাই, এমনকি ওদের দিকে তাকায়ও নাই। বাসায় এসেই দেখলো ঈশানের বন্ধুগুলা চলে আইছে। কিরে, বিয়ে করলি বললিও না? শালা, তুই আমাদের বন্ধু? দেখ ভাই, আমি নিজেও জানতাম না আজ আমার বিয়ে, তোরা কিছু মনে করিস না। আচ্ছা চল সাদে যাই। ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। রাত 10টার সময় তার আব্বুর ডাক। কি আর করা, বন্ধুরা মিলে সোজা তাকে রুমে ধাক্কা দিয়ে ঢুকাইয়া দিল আর বইলে দিল, বন্ধু বিড়াল মারিস কিন্তু। ঈশান ভাবছে, এটা আবার কেমন কথা? বিড়াল মারুম কেন? আমি এতটা খারাপ পোলা না, বিনা দোষে কাউরে মারি না। 1 পা 2 পা কইরা খাটের দিকে আগাই গেল ঈশান। বড়দের কাছেই শুনছে বউ নাকি হাজবেন্ডরে সালাম করে, কিন্তু তার বউ তো বৈশাই আছে, মনে হয় না সালাম করব। তাই আগেই গেল, একটু আগে গিয়া বউয়ের পাশে বসলো। ঈশান যেই ঘোমটাটা সরাইতে গেছে, ওই দেখ, তোরে আমি স্বামী হিসেবে মানি না, তাই আমাকে টাচ করবি না। তাহলে বিয়ে করলেন কেন? আর আপনার নামটা কি বলা যাবে? আমার নাম নুসরাত জাহান মিহা। আচ্ছা, আপনাকে আমি মিহা বলেই ডাকবো। সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আর তুমি আমার চেয়ে 2 বছরের ছোট। অমনি ঈশান মন খারাপ করে বলল, সাইড দেন, ঘুমাবো, ভীষণ ঘুম পাইছে। এখানে আমি ঘুমাবো, তুমি এখানে ঘুমাতে পারবা না। এটা আমার ঘর, আমার বিছানা, আমি ঘুমাবো, পারলে আপনি অন্য কোথাও ঘুমান। তোরা বলছি না এখানে ঘুমাতে পারবি না, আর যদি বেশি কথা বলিস তোর আব্বুকে বলে দিব তুই আমাকে মারছস, তাহলে তোর অবস্থা কি হবে ভাব। আচ্ছা, আপনাকে মিথ্যা বলা লাগবে না, আপনি আমার কোল বালিশটা আর বালিশটা দেন। মিহা উপর থেকে নিচে সব ছুঁড়ে মারল। কি আর করা, কোলবালিশটারেও বউ ভাইয়া জড়াইয়া ধরে ঘুমাইতে গেল ঈশান। না, ফ্লোরে একদম ঘুম আসছে না, ফ্লোরে কখনো ঘুমায় নাই, তাই ভাবলো উঠে ছাদে গিয়ে ঘুরে আসি, সেটাই ভালো হবে। উঠে রুমের বাইরে যাবে, এমন সময় মিহা বলল, ওই কই যাস এত রাতে? আমি আত্মহত্যা করতে ছাদ থেকে লাফ দিব, আপনি খুশি? বলেই রাগ দেখিয়ে আর কিছু না বলেই বাইরে চলে এলো ঈশান। সোজা ছাদে গেল, গিয়ে মনটা অনেক খারাপ। কখনো প্রেম করেনি সে তার বউটারে ভালোবাসবে বলে, কিন্তু তার কপালটাই খারাপ।
1 ঘন্টা হয়ে গেল ছাদে আসছে। মনটা ভালো নেই, তাই চাঁদ দেখছিল। একটু পর কার যেন পায়ের শব্দ আসছে, মনে হচ্ছে ছাদের দিকেই আসছে। এত রাতে কে আসবে ছাদে? দূরে তাকিয়ে থেকে মনে হলো মিহা, তাই একটু রেডি হয়ে নিল ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য। ছাদের একদম পাশে গিয়ে দাঁড়ালো ঈশান। একটু পর মনে হলো মিয়া একদম তার কাছে চলে আসছে, তাই আরেকটু এগিয়ে গেল। ছাদের পাশে একটা পা হালকা পিছলে গেছে। ঠিক তখনই মিহা পিছন থেকে কলার চেপে ধরে শার্টের যাই হোক কোনো রকম বাঁচল। মজা করতে গিয়ে সত্যি পয়রা যাইতেছিল, পড়তে এলে হাত পা কিছুই থাকতো না। মিয়া তাকে ওর দিকে ঘুরিয়ে নিয়ে ঠাস ঠাস, কি হলো বুঝলেন না তো? ঈশানের গালে কয়েকটা পড়েছে আর কি। ওই কি ভাবোস নিজেরে? তুই কি পাগল হইছস? যদি পড়ে যেতে কি হতো বল? ঈশান একদম চুপ, অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। শোন, তুই এমনিতেই আমার জীবনটা নষ্ট করছিস, আর এসব যদি করিস না তোকে আমি নিজের হাতে খুন করব। এবার কান ধইরা বল, আর করবি এসব কখনো? না আপু, ভুল হয়েছে, আর কখনো করব না। মিয়া অনেকটা রেগে গেল। ওই একদম আপু বলবি না, আমি তোর কোন কালের আপু? আপনি তো বললেন আমাকে স্বামী হিসেবে মানেন না, তাই আপু বললাম। আর একবার আপু বললে তোর কান আমি ছিঁড়ে নিব। আচ্ছা আপু, আর বলবো না। এই রে, আবার বইলা ফেলছি। আচ্ছা রুমে চল। ঈশান মিহার সাথে রুমে চলে গেল। মিয়া উপরে আর ঈশান নিচের ফ্লোরেই ঘুমালো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো মিয়া এখনো ঘুমাচ্ছে। ঘুমান্ত চেহারাটা অনেক মায়াবী লাগছে, তাই ডাকলো না। উঠে ফ্রেশ হয়ে এসে দেখলো মিয়া এখনো ঘুমাচ্ছে, তাই আস্তে আস্তে ডাকলো, ওই ওঠেন, অনেক বেলা হয়েছে। না, অনেক ডাকার পরেও মেয়েটার কানেই যাচ্ছে না, তাই একটু কাছে গিয়ে ঈশান শরীরে টাচ করে ডাক দিচ্ছে। ওই আর কত ঘুমাবেন, উঠেন। মিয়া উঠে ঠাস করে একটা চড় মেরে দিল ঈশানের গালে। ওই তোর সাহস হলো কি করে আমাকে টাচ করার? আমার ভুল হয়ে গেছে, আসলে আপনি ঘুমাচ্ছিলেন তো, আর অনেক বেলা হয়েছে, তাই ডাকতে গিয়ে আপনার শরীরে টাচ করছি, সরি। তাই বলে রুমের বাইরে চলে আসলো। সামান্য একটু টাচ করছি বইলা না, আর কখনো ওরে টাচ করবো না। একটু পর নিচে গেল ঈশান। যেতেই তার আম্মু বলল, ঈশান যা, বৌমাকে ডেকে আন। আচ্ছা আম্মু। ঈশান সোজা উপরে তার রুমে চলে গেল। তার রুমে গিয়ে দেখলো মিহা বসে আছে। ঈশান তখন পিছন থেকে বলল, এই যে শোনেন, আম্মু আপনাকে ডাকছে নিচে নাস্তা করতে। আচ্ছা আসছি, তুই যা, আমি আসতেছি। ঈশান নিচে চলে আসলো, এসে নাস্তা করতে বসলো। একটু পর মিহাও আসলো। তারপর সবাই নাস্তা করলো। নাস্তা করার পর ঈশান তার আম্মুকে তার রুমে রেখে আসলো আর ঔষধগুলো খাওয়াই দিল। আসলে আম্মু অনেক অসুস্থ, তাই ঈশানকেই সব দেখাশোনা করা লাগে। একটু পর মিহাও তার আম্মুর রুমে গেল আর তার আম্মুর সাথে কথা বলতে লাগলো। তাই ঈশান উঠে চলে আসলো ওখান থেকে। বাইরে গিয়ে বন্ধুদের সাথে সাথে আড্ডা দিল অনেকক্ষণ। একটু পর তার আব্বুর ফোন। ঈশান তুই কই? আব্বু এই তো বাইরে একটু। তাড়াতাড়ি বাসায় আয়, তোর শ্বশুর বাড়ি থেকে তোদের নিতে আসছে। আব্বু না গেলে হয় না? বেশি কথা না বলে আয়। কি আর করা, তাকে তো যেতেই হবে। বাসায় গিয়ে দেখলো সবাই আসছে, সবাইকে সালাম করলো। তারপর উপরে গেল, গিয়ে দেখলো মিহা মন খারাপ করে বসে আছে। ওই আপনার কি মন খারাপ? বেশি কথা না বলে রেডি হয়ে নে, আর আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না। ঈশানের ইচ্ছা করছে না যেতে, কিন্তু তার আব্বুর ভয়ে যেতেই হবে। রেডি হয়ে মিহাদের সাথে ওদের বাসায় চলে গেল। গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করলো। তারপর মিহার আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ঈশান। মিহার মা তখন মিহাকে বলল, ওই মিহা জামাইকে তোর রুমে নিয়ে যা। আসো আমার সাথে। আসছি। মিহার সাথে ওর রুমে চলে গেল ঈশান। রুমে ঢুকতেই ঈশান মনে মনে ভাবল, বাহ, আমার বউটার রুমটা তো অনেক সাজানো গোছানো। মিয়া ঈশানকে রুমে রেখে চলে গেল। একটু পর আবারও আসলো, এসে অন্যদিকে তাকিয়ে বলল, ওই আই, আম্মু খেতে ডাকছে। ঈশান কোনো কথা না বলে মিয়ার সাথে গিয়ে খেতে বসলো। খাওয়া শেষ করে সবার সাথে কথা বলছে। একটু বাইরে গেলাম। বাইরে গিয়ে থেকে ঘুরে এসে সোজা মিহার রুমে গেল ঈশান। দরজাটা একটু খোলাই ছিল, তাই ঢুকে পড়ল। ঢুকতেই যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মিহা ড্রেস চেঞ্জ করছে। মিয়া তার দিকে তাকিয়ে জোরে চিল্লানি দিচ্ছে। ঈশান দৌড়ে গিয়ে মুখ চেপে ধরেছে, একটু পরেই ছেড়ে দিল। ওই তোর সাহস তো কম না, নক না করে রুমে ঢুকিস লুচ্চা কোথাকার। এটা বলে তার গালে জোরে একটা চড় দিয়েছে। অনেক জোরেই লাগছে, তাই গালে হাত দিয়ে বলল,
আপনিও তো লক করেন নাই, যে কেউই তো ঢুকে পড়তে পারে। বলেই মন খারাপ করে মাথা নিচু করে চলে আসলো রুম থেকে। নিজের অজান্তেই চোখ দিয়ে জল চলে আসছে তার। রাতের ডিনারের সময় সবাই একসাথে বসে আছে, মিহা আর ঈশানের পাশে। ঈশান, বাবা তোমার গালে কি হয়েছে? পুরো 5টা আঙ্গুলের দাগ বসে আছে, আর পুরো লাল হয়ে আছে। আম্মু, কিছুই না, মশা বসছিল তাই জোরে মারছিলাম, তাই হয়তো এমন হয়েছে। অল্প একটু খেয়ে উঠে চলে আসতে লাগলো ঈশান। তখন মিহার আম্মু বলল, বাবা কই যাও না খেয়ে? যে আম্মু, খেতে ইচ্ছে করছে না, ক্ষুধা নাই। রান্না কি খারাপ হয়েছে আব্বু? না আম্মু, অনেক ভালো হয়েছে। এটা বলে চলে আসলো। রাতে ঘুমানোর সময় মিহা ওপরে শুয়ে পড়েছে, তাই ঈশান নিচে ফ্লোরেই শুয়ে পড়ল। মিহার সাথে কোনো কথা বলে নাই। সেই দিন অন্তত বালিশ আর কোল বালিশটা পাইছিল, আজ কিছুই নেই। খালি ফ্লোরে, একদম ঘুম আসছে না। কিছু করানো নেই, কালকেই তো বাসায় চলে যাবে, এইসব ভাবছিল ঈশান। আজকে রাতটা না হয় একটু কষ্ট করেই কাটালো। ঈশান মিহার দিকে তাকালো, দেখলো গভীর ঘুমে অনেক মায়াবী লাগছে, কিন্তু বাস্তব লাইফে পুরাই গুন্ডি একটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে মিহা আর ঈশান চলে আসলো তাদের বাসায়। আজ 10 দিন হলো তাদের বিয়ে হয়েছে। এই 10 দিন কলেজে যাওয়া হয়নি। আর মিহা ঈশানকে ভালো না বাসলেও তার অসুস্থ আম্মুর অনেক খেয়াল নেয়। ঠিকমতো খাওয়ানো, ওষুধ খাওয়ানো সব মিহাই করে। মেয়েটা হয়তো বা তাকে মেনে নিতে পারছে না পিচ্ছি বলে। যাই হোক, আজ 10 দিন পরেই কলেজে যাবে, তাই সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিল। এই কয়েকদিন মিহার সাথে তেমন কথা হয়নি। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলো মিহা নাস্তা তৈরি করে টেবিলে রাখছে, আর তার আব্বু নাস্তা করছে। তাকে দেখে তার আব্বু বলল, ঈশান, কলেজে যাবি না আজ? যাব। মেহাকেও সাথে নিয়ে যাস, ওকে ওর ভার্সিটিতে নামাই দিয়া তোর কলেজে চলে আসিস। ওকে আব্বু। একটু পর রেডি হয়ে তার আম্মুর রুমে গেল, তার আম্মুকে বলতে আমি কলেজে যাচ্ছি। ঈশান তার আম্মুর রুমে গিয়ে দেখলো মিহা তার আম্মুকে ঔষধ খাওয়াচ্ছে। আম্মু, আমি কলেজ যাচ্ছি। মিহাও যাবে বলেছিল, ওকে সাথে নিয়ে যা। বাসার বাইরে দাঁড়াচ্ছি, আসতে বলো। ঈশান গিয়ে বাইকটা বের করে বাড়ির বাইরে দাঁড়ালো। একটু পর মিহাও আসলো। মিহার দিকে তাকিয়ে ঈশান চোখ সরাতে পারছিল না। সত্যি মেয়েটা অনেক মায়াবী। না মায়া পড়লে চলবে না, ও তো আমাকে স্বামী হিসেবে মানেই না। ঈশান বাইকে উঠলো আর মিহা ওর পিছনে বসলো। দেখ, আমার কোনো ইচ্ছে ছিল না তোর সাথে যেতে, কিন্তু আব্বু আম্মু বলছে তাই যাচ্ছি। শোন পিচ্ছি, বেশি ব্রেক চাপবি না, তাহলে তোর খবর আছে। চুপ করে বসুন। আর কিছুক্ষণ পরে মিহার ভার্সিটিতেও পৌঁছেও গেল। সোজা ভার্সিটির ভিতরে বাইক নিয়ে ঢুকে গেল, মিহাকে নামিয়ে দিল। মিহা সোজা ওর বান্ধবীর কাছে চলে গেল। ঈশানের দিকে একবারও তাকালো না, কিন্তু কেউ যেন তাকে ডাকছে। পিছনে তাকাতেই দেখে তিশা আপু। ঈশান তিশা আপুর কাছে আগায় গেল। কি রে পিচ্ছি, কেমন আছিস? আপু ভালো, তুমি? ভালোই, কিন্তু পিচ্ছি তোমার দেখা পাওয়া যায় না কেন? আর তোমার বাইকের পেছনে মিহা বসেছিল কেন? আপু, আপনি মিহাকে চিনেন? চিনবো না কেন, ও তো আমারই বান্ধবী। আসলে আপু আমার ওয়াইফ। ওই পিচ্ছি, তুই কবে বিয়ে করলি? আমাকে জানালিও না। আপু সবকিছু হঠাৎ হইছে, তাই বলতে পারিনি। হইছে। আচ্ছা বাই আপু, আমার কলেজে লেট হয়ে যাবে না হয়। বাই পিচ্ছি। তিশা আপুর সাথে তার যেভাবে পরিচয় হয়, একদিন কলেজ থেকে বাসায় ফিরছিল আর সামনে আগেতেই দেখলো একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে। এটা দেখে ঈশান চটজলদি হসপিটাল নিয়ে যায়, আর ওইটাই তিশা আপুর আব্বু ছিল। না দেরি হয়ে যাচ্ছে, তাই বাইক নিয়ে চলে আসতে লাগলো। কিন্তু তখনকার কিছু মেয়ে মানে মিহার বান্ধবীরা ডাকতে ছিল, তাই তাদের কাছে গেল। ঈশান কিন্তু এখন এদের মধ্যে মিহাকে দেখছে না। ওদের ভিতর থেকে একটি মেয়ে বলল, ওই পিচ্ছি, মিহা তোমার কে হয়? আমার ওয়াইফ। সবাই এবার হো হো করে হেসে উঠল। ঈশান বুঝলো না সে তার হাসার কথা বলে নাই। মেয়েটা আবারও বলল, তোর মতো পিচ্ছি কেমনে মিহার হাজবেন্ড হয় রে? দেখেন আপু, আমি সত্যি বলছি, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, বাই। ঈশান সোজা তার কলেজে চলে আসলো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করলো। ছুটির পর মিহার জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর মিহা আসলো, কিন্তু তার দিকে অনেক রাগী ভাব নিয়ে তাকাচ্ছিল। এসেই বাইকের পিছনে বসে বলল, চল বাসায় চল। ঈশানও বাইক স্টার্ট দিয়ে বাসায় চলে আসলো। এসে তার রুমে চলে আসলো। একটু পর মিহাও আসলো।
মিহা এসেই জোরে ঠাস ঠাস করে দুই গালে দুটো চট দিয়ে দিল আর কঠিন স্বরে বলল, ওই তোরে কে বলতে বলছে আমি তোর ওয়াইফ? আমি তো বলছি আমি তোকে স্বামী হিসেবে মানি না, মানবো না। তাহলে কেন বলতে গেলি? তুই কি শান্তিতে বাঁচতে দিবি না আমায়? যা আমার চোখের সামনে থেকে। রুম থেকে বেরিয়ে আসলো ঈশান, এসে তার আম্মুর রুমে গেল। কি রে, কলেজ গিয়েছিলি? আরে ঈশান, তোর দুই গালে দাগ কিসের? এমনি আম্মু, কিছুই না। বল কিসের দাগ? আম্মু বলছি না, কিছুই না। চোখে পানি চলে আসছে, তাই কিছু না বলেই চলে আসলো রুমে। একটু পর দেখলো মিহা তার আম্মুর রুমে আসলো। ঈশান ছাদে চলে গেল। ছাদে বসে তার অতীতগুলো ভাবতে লাগলো, তার আব্বু আম্মুর ভালোবাসাগুলো। তবে একটা কথা, মিহার সেবাই ঈশানের আম্মু এখন অনেকটাই সুস্থ। ঈশান তখন ভাবলো, না, কালকে মিহার বান্ধবীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব আর বলে দিব আমি মিথ্যা বলছি। মিহা আমার কেউই নয়। রাতে ডিনার করে রুমে গিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়ল ঈশান আর মিহা উপরে। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে বাইক নিয়ে বাসার বাইরে দাঁড়ালো ঈশান। একটু পর মিহাও আসলো, কিন্তু মিহা একটা রিক্সাতে উঠে চলে গেল। না, কালকের ভুলটার জন্য হয়তো বা মেয়েটা অনেক রাগ করেছে। ঈশানও বাইক নিয়ে মিহাদের ভার্সিটিতে চলে গেল। গিয়ে কালকের সেই মেয়েদের কাছে গেল। মেয়েগুলো তাকে দেখে কালকের মেয়েটা বলল, ও পিচি এখানে কি? আর আজ মিহা কোথায়? আসলে আপু, একটা কথা বলার জন্য আসছি। কি কথা বল? আসলে আপু, মিহা আমার কেউ হয় না। কালকে আমি মিথ্যে বলেছি। আমি তো বলি মিহা তোর অনেক বড়, ওর সাথে তোর কেমনে বিয়ে হয়? আরেকটা মেয়ে এগিয়ে এসে ঠাস করে একটা চট দিয়ে বলল, লুচ্চা পোলা কোথাকার, যাকে তাকে বউ বলতে ইচ্ছে করে না। কালকে তোর জন্য মিহা আমাদের উপর রাগ করছে। সরি আপু, যা এখান থেকে। ঈশান পিছনে ফিরে দেখে মিহা। অন্যদিকে তাকিয়ে চলে আসতে লাগলো ঈশান। মিহার বান্ধবীরা, সরি মিহা, ছেলেটা মিথ্যে বলছিল, তার জন্য তোকে ভুল বুঝছি। সিনথিয়া ওকে চট দিয়েছে লুচু পোলা বলে। ওই মিহি, তুই খুশি হোস নাই? ঈশান বাইক নিয়ে চলে আসলো। আজ মনটা একদম ভালো নেই তার, তাই বাসায় চলে আসলো। বিকেলে মিহাও আসলো। মিহা এসেই তার সামনে দাঁড়িয়ে বলল, ওই পিচ্ছি, আবার কেন গেছিলি ওদের কাছে? আমি যে ভুলটা করছি সেটা শুধরে নিতে। আর আমি পিচ্ছি হতে পারি, কিন্তু এতটা খারাপ নই। আর আমি চাই না কেউ আমার জন্য কষ্ট পাক। তাই বলে অপমান হতে যাবি ওদের কাছে? তোকে তো বলি নাই যেতে। যাই হোক পিচ্ছি, কালকের জন্য সরি। আমি অনেক রেগেছিলাম, তাই তোকে মারছিলাম। ভুলটা আমার ছিল, তাই মারছে। এর জন্য সরি বলার কিছু নেই। আর কখনো এমন ভুল হবে না। পারলে ক্ষমা করে দিন আমাকে। ওই পিচ্ছি, এখনো রাগ করে আছিস আমার উপর? আমি কেন আপনার উপর রাগ করব? রাগ তো তার উপরই করা যায় যার উপর অধিকার থাকে। বলেই বাইরে চলে আসলো ঈশান। বুকটা ফেটে যাচ্ছে তার। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় আসলো। একটু পর, ওই কই ছিলে এতক্ষণ? বাইরে ছিলাম। খাওয়া দাওয়া বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন বাইরে কি? আর শোন, আম্মু বলে দিছে কাল থেকে আমার কাছে পড়বি, ওকে? ঠিক আছে। চল এখন ডিনার করবি। ডিনার করে গিয়ে রুমে শুয়ে পড়ল ঈশান। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডিও হলো। একটু পর মিহা নাস্তা করার জন্য ডাকলো। নাস্তা করে নিল। যখনই বাইকে চাবি নিয়ে বের হচ্ছিল, মিহা পেছন থেকে বলল, একটু থাম, আমিও যাব। ঈশান দাঁড়ালো, মিহাকে নিয়ে চলে গেল। আজ আমার ভার্সিটি থেকে একটু দূরে নামাই দিস। আচ্ছা ঠিক আছে। মিহাকে ওর ভার্সিটি থেকে একটু দূরে নামিয়ে দিল। শোন, তোর কলেজ ছুটি হলে দাঁড়াস, আমি চলে আসবো। ঠিক আছে। ঈশানের কলেজের ছুটি হলো, অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে, কিন্তু মিহা আসছে না। হঠাৎ বৃষ্টি শুরু হলো অনেক জোরে। একটু পর দেখলো তিশা আপু আসছে ছাতা নিয়ে। তার কাছে এসে বলল, কিরে, এই বৃষ্টির ভেতরে এখানে কি করছিস? আসলে আপু, মিহার আসার কথা ছিল কিন্তু আসছে না। আসলে মিহা অনেক সুন্দর আর কাউকে পাত্তা দেয় না। আজ ভার্সিটিতে নতুন একটা ছেলে আসছে, অনেক বড় লোকের ছেলে। মিহার সব বান্ধবীরা মিহার সাথে বাজি ধরেছে। ওই ছেলেকে মিহা পটাতে পারলে ওর বান্ধবীরা ও যা চাইবে তাই দিবে। তাই মিহা ওই ছেলের বাইকে করে গেছে, আর ওই ওকে হয়তো ড্রপ করে দিয়েছে। আর তুই চল এখন বাসায়, এভাবে ভিজলে অসুখ করবে। তিশা আপুকে ওদের বাসায় রেখে এসে ঈশান বাসায় এসে দেখে মিহা চলে আসছে। তাহলে কি তিশা আপুর কথাই সত্যি? ওই ছেলেটার বাইকে করেই কি আসবে মিহা? আর তিশা আপু কেন মিথ্যে বলবে আমাকে? ঈশান রুমে ঢুকতেই মিহা বলল,
ওই এত লেট কেন? আর ভিজে গেছিস কেন? ওই আপনি আসার কথা বলে আসলেন না কেন? সরি রে, এক বান্ধবী ধরছিল তাই ওর সাথেই আসছি। ঈশান তাচ্ছিল্যের একটা হাসি দিল। কত বড় মিথ্যেবাদী! ঈশান মুখে হাসি এনে বলল, ও তাই বলেন। কিন্তু তুই ভিজলি কেমনে? এমনিতেই, আসলে বৃষ্টিতে অনেক দিন ভেজা হয় নাই তো, তাই ভিজছি। ওই তাড়াতাড়ি গিয়ে ভেজা কাপড় চেঞ্জ কর, না হয় জ্বর আসবে। আপনাকে ভাবতে হবে না আমাকে নিয়ে। মানে? ঈশান কিছু না বলে রুমের বাইরে চলে আসলো। গোসল করে ড্রেস চেঞ্জ করে তার আম্মুর রুমে গেল। ঈশানের আম্মু শুয়ে আছে, তাই আর ডাকলো না। একটু খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেল। ফিরে আসলো রাতে, কিন্তু কেমন যেন শরীরটা ভালো লাগছিল না তার। বাসায় এসে ঈশানের আব্বু, ঈশান, মিহা আর আম্মু সবাই একসাথে ডিনার করলো। ডিনার করে রুমে চলে আসলো। একটু পর মিহাও আসলো। ওই তোর কি পড়াশোনা কিছু লাগে না? যা তোর বইগুলো নিয়ে আয়। ইচ্ছে করছে না পড়তে, আপনি পড়েন, আমি ঘুমাবো। আম্মু বলছিল তাই পড়াতে চাইছিলাম, এখন তোর ইচ্ছা। ঈশান কিছু না বলে শুয়ে থাকলো। মাথাটা কেমন যেন ভারী হয়ে আছে, শরীরটাও একটু গরম মনে হচ্ছে। মাঝরাতে কেমন যেন কাঁপছিল ঈশান। জ্বরটা অনেক বেড়ে গেছে। একটু পর মিহাও ওপর থেকে বলল, ওই পিচ্ছি, এমনি কাঁপতেছিস কেন? ঈশান প্রলাপ বকতেছিল। মিহা ঈশানের কাছে এসে তার কপালে হাত রাখলো। তোর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, এত রাতে কি করি? তুই একটু কষ্ট করে শুয়ে থাক পিচ্ছি, আমি ওষুধ নিয়ে আসছি। একটু পর মিহা আসলো, ঈশানকে তুলে ঔষধগুলো খাইয়ে দিল। আর মিহা আবারও যেন শুয়ে পড়ল। কিন্তু ঈশানের জ্বরটা কোনোভাবেই কমছে না, যেন বেড়েই চলেছে, আর কাঁপুনিটাও বেড়ে গেছে। এইটা দেখে মিহা আবারও নিচে এসে, কিন্তু জ্বর কি কমছে না? মিহা ঈশানের কপালে হাত দিয়ে বলল, উফ, এখনো অনেক জ্বর। ওই পিচ্ছি, উঠ, উপরে ঘুমাবি। না, এখানেই ঠিক আছে, আপনি ঘুমান, গিয়ে না হয় আপনার শরীর খারাপ করব। ওই এত জ্ঞান দিতে বলছি তোরে। এই বলে ঈশানের হাত ধরে উপরে মানে মিহার পাশে শুইয়ে দিল। আর মিহা ঈশানের পাশে শুয়ে পড়ল। কিন্তু জ্বরটা যেন বেড়েই চলেছে, আর কেমন যেন ভুলভাল বকছিল। ওই বউ, আমি পিচ্ছি বইলা কি একটু ভালোবাসা যায় না? দেখো বউ, একদিন তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব, চাইলেও আর ফিরে পাবা না। মিহা ঈশানের দিকে ফিরে দেখছে। ঈশানের শরীরটা আরও বেশি কাঁপছে, আর জ্বরও বেড়ে গেছে। মিহা কি করবে বুঝে উঠতে পারছে না। অবশেষে ঈশানকে জড়িয়ে ধরল শক্ত করে নিজের বুকের মাঝে। এবার কিছুটা হলেও কাঁপুনিটা কমছে। এভাবে জড়িয়ে ধরে সারা রাত ঘুমালো। সকালবেলা উঠে ঈশান দেখলো সে মিহাকে জড়িয়ে ধরে আছে। না, এটা ঠিক না, মিহা তো বলছেই আমাকে স্বামী হিসেবে মানে না। এখন জ্বর অনেকটাই কম, তাই মিহার হাত সরিয়ে উঠতে গেলে ঈশান মিহা আরো শক্ত করে জড়িয়ে ধরে। কি করি এখন মিহা? ওই পিচ্ছি, ঘুমাইতে দে তো, সারা রাত ঘুমাতে দিস না এমনিতেই। ঈশান জানে মিয়া এখন ঘুমে, তাই ভুল বকছে। ঈশান মিয়াকে ছাড়াতে চেষ্টা করলো। এবার মিহা জেগে গেছে। তোর সাহস তো কম না, আমারে জড়িয়ে ধরস। ঠাস করে একটা চট দিয়ে দিল। রাতে ঘুমাতে দিছি বলে এভাবে সুযোগ নিবি, লুচ্চা পোলা কথাকার। মিহা তাকিয়ে দেখছে সে ঈশানকে এখনো জড়িয়ে ধরে আছে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিল আর বলল, শোন, আমার আশেপাশেও দেখি না যেন তোরে। ঈশান উঠে চলে আসলো। জ্বর কিছুটা কমেছে। ফ্রেশ হয়ে তার আম্মুর রুমে গেল। কিরে, রাতে নাকি অনেক জ্বর আসছিল? কে বললো তোমাকে? কে বলবে, বৌমা বলছে। ঈশানের আম্মু কপালে হাত দিয়ে বলল, জ্বর তো এখনো কমে নেই। আম্মু আজ অসুস্থ, তাই কলেজ যাব না। একটু পর রুমে গেল ঈশান। গিয়ে দেখলো মিহা নেই। মিহার ফোনে দেখলো হঠাৎ আলো জ্বলে উঠল, তাই ফোনের কাছে গিয়ে দেখলো মেসেজ আসছে। বাবুনি, কখন আসবা? তোমাকে অনেক মিস করতেছি। ঈশান ফোনটা রেখে চলে আসলো। কালকের ওই ছেলেটা হবে হয়তো। রুম থেকে বের হয়ে চলে আসলো তার আম্মুর রুমে। আম্মুর পাশে বসে কথা বলতে লাগলো। একটু পর মিহা আসলো। আম্মু, আমি ভার্সিটি যাচ্ছি। না গেলে হয় না আজ? আম্মু, একটু কাজ আছে, যেতেই হবে। আচ্ছা মা, দেখে শুনে যাস। আম্মু। মিহা বেরিয়ে চলে গেল। ঈশানও তার রুমে গিয়ে শুয়ে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠল, কিন্তু উঠতে গিয়ে উঠতে পারছিল না। কি করব বুঝতে উঠতে পারছিল না ঈশান। মাথাটা কেমন ঘুরছে। তার আম্মুর রুমে গেল। আম্মুকে খাবার খাইয়ে দিয়ে ঔষধ খাইয়েও দিল। মিহা তো রোজ ঈশানের আম্মুকে খাওয়ায়।
আজ আসতে অনেক দেরি হচ্ছে কেন, এসবই ভাবতেছিল ঈশান। কি ভাবছিস? কিছুই না। আমার ঔষধ ফুরিয়ে গেছে, আনতে পারবি? আম্মু বলছে কি করি এখন। না, কষ্ট হলেও যেতে হবে। বাইকটা বের করে কোনো রকম চলে গেলাম ফার্মেসির দিকে। কেমন মাথা ঘুরছে। ফার্মেসি থেকে ওষুধ নিলাম, টাকা গুনে দিয়ে বাইকটা ঘোরাতে গিয়ে দেখলাম একটা কার আসছে আর একটা ছেলে, তার পাশে মিহা আর পিছনের সিটে সিনথিয়া নামের সেই মেয়েটা। কারটা এসে সোজা ধাক্কা দিয়ে দিল আমার বাইকটাকে। আমি সাইডে পড়ে গেলাম আর লোকজন সবাই চলে আসলো আর কারটা জোরে টান দিয়ে চলে গেল। আমি রাস্তার পাশে পড়ে মাথাটা ফেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। কয়েকজন এসে আমাকে হসপিটালে নিয়ে গেল। অনেকক্ষণ পর জ্ঞান ফিরল। ঈশান চোখ খুলতেই দেখলো তার আব্বু আম্মুকে মিহাকে দেখছে না। তাই সে আব্বুকে বলল, আব্বু মিহা আসেনি? না, আসলে কাল থেকে ওর পরীক্ষা, তাই আসতে না করছে। কেমন লাগছে এখন আব্বু তোর? ভালো। ঈশান মনে মনে ভাবলো, মিহা আমাকে হয়তো একটু ভালোবাসে না, তাই আসেনি। সত্যি পৃথিবীতে বাবা মার মতো কেউ হয় না। আম্মু অসুস্থ, তাও চলে আসছে। আব্বু আমারও তো কলেজ যেতে হবে, কয়দিন পর পরীক্ষা। আচ্ছা আব্বু, কয়দিন পর রিলিজ করবে আমাকে? ডাক্তারের সাথে কথা হয়েছে, 5 দিন পর রিলিজ করে দিবে। দেখতে দেখতে 5 দিন হয়ে গেল। আজ রিলিজ করবে ঈশানকে, আর এখন অনেকটাই সুস্থ সে। এই কয়েকদিন একবারও আসেনি মিহা, তবে তার আব্বু এই 5 দিন ছিল ঈশানের পাশে, আর তার বন্ধুগুলো এসেছিল, আর তিশা আপুও। 5 দিন পর রিলিজ পেল ঈশান। তার আব্বু আর ঈশান বাসায় গেল। বাসায় গিয়েই আম্মুর রুমে গেল, কিন্তু ঈশান অনেকটাই অবাক। তার আম্মু হাঁটতে পারছে, কিছুদিন আগেও কারোর সাহায্য ছাড়া হাঁটতে পারতো না। আম্মু, তুমি হাঁটতে পারছো? বাবা, সবই মিহা মায়ের জন্য সম্ভব হয়েছে। না, মেয়েটা যতই আমাকে না ভালোবাসুক, আমার আম্মুকে সুস্থ করে তুলছে, এটাই অনেক বড় কথা। মনে মনে এসবই ভাবছিল ঈশান। তখন তার আম্মু বলল, কি রে, কি ভাবছিস? কিছুই না আম্মু, এমনি। আজকে আমি রান্না করছি, খাবি চল? সত্যি? তাহলে তো খেতেই হবে। আম্মু, আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে ফ্রেশ হয়ে আসলো ঈশান। তখন তার আম্মু বলল, যা আব্বু, মিহাকেও ডেকে আন। দাঁড়াও, নিয়ে আসি। ঈশান সোজা নিজের রুমে গেল। গিয়ে দেখলো মিহা বই নিয়ে পড়ছে। এই যে আপনাকে আম্মু ডাকছে খেতে। মিহা ঈশানের দিকে তাকিয়ে বলল, আসি যা। ঈশান নিচে চলে আসলো হতাশ হয়ে। কই ভাবলো বউ জিগাবে কেমনে লাগলো বাবু, কই লাগছে দেখি, কিন্তু এইসব তো কপালে নেই হয়তো। নিচে এসে খাওয়া দাওয়া করে নিল, এরপর চলে গেল বাইরে। অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিল। রাতে বাসায় ফিরল, তখন আম্মু সামনে এসে বলল, সারাদিন করছিলি? বন্ধুদের সাথে। ফ্রেশ হয়ে এসে ডিনার করে নে। ঈশান ফ্রেশ হয়ে এসে দেখলো তার আব্বু খাবার নিয়ে বসে আছে। আম্মু, তুমি খাইছো? আম্মু, আম্মু তুমিও ডিনার করে নাও আমার সাথে। ঠিক আছে, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। ডিনার করে রুমে গেল ঈশান, দেখলো মিয়া শুয়ে আছে। ঈশান তাই নিচে শুতে গেল। ওই থাম, তুই না অসুস্থ, তুই উপরে ঘুমা। না, নিচে কোনো সমস্যা হবে না, আপনি উপরে ঘুমান। বলছি না তোকে উপরে ঘুমাতে? কি আর করার, উপরে শুয়ে পড়লে এক পাশে ঈশান। মিহা কোলবালিশটা ভিতর দিয়ে দিল তাদের। এরপর দুজনে পাড়ি দিল ঘুমের রাজ্যে। সকালে উঠে দেখলো মিহা জড়িয়ে ধরে আছে তাকে। সে জানে ও ইচ্ছে করে জড়িয়ে ধরেনি, তাই ছাড়িয়ে দিয়ে বাইরে চলে আসলো। ফ্রেশ হয়ে এসে দেখলো মিহা এখনো ঘুমাচ্ছে, তাই ডাক দিল, ওই ওঠেন। ঈশান জোরে জোরে ডাকছে। মিয়া উঠেই, ওই এত চিল্লাইতাছিস কেন সারের মতো? আপনার পরীক্ষা নেই আজ? কিন্তু এতক্ষণ ডাকিস নাই কেন? আজকে অনেক লেট হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন, আপনাকে রেখে আসবো আপনার ভার্সিটিতে। ঠিক আছে। তার উপর মিহা রেডি হয়ে নিল আর ঈশান নাস্তা করে মিহাকে সাথে নিয়ে ওর ভার্সিটিতে চলে গেল। মিহাকে নামিয়ে দিল। মিহা সোজা চলে গেল আর ঈশানও কলেজে চলে আসলো। কলেজ এসে মিহার জন্য ওয়েট করতে লাগলো, কিন্তু মিহা আসছেই না। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। শাকিল, সবুজ আর সাব্বির যাচ্ছিল সেদিক দিয়ে। কিরে বন্ধু, কার জন্য ওয়েট করছিস? আমি তোদের ভাবি, এখনো আসতেছে না, তার জন্য। চল এগিয়ে দেখি। চল। একটু পর মিহাদের ভার্সিটির দিকে গেল তারা। একটু যেতেই তিশা আপুর সাথে দেখা। কিরে পিচ্চি, কেমন আছিস? আপু ভালোই, তুমি? ভালোই। কই যাস? আপু আসলে মিহা এক্ষুনি আসছে না তো, তাই। মিহাকে তো দেখলাম রাজের সাথে পার্কের দিকে যেতে। আপু আমরা আসছি তাহলে। বাই। কিরে ভাবি পার্কে কি করে? চল গিয়ে দেখি।
চল। তারা পার্কে গিয়ে দেখলো রাজ, মিহা আর মিহার বান্ধবী সিনথিয়া আড্ডা দিচ্ছে। ঈশান বাইক থেকে নেমে মিহার কাছে গেল। মিহা কিছুটা ভয়। তুই এখানে? কখন থেকে ওয়েট করছি তোমার জন্য, তুমি যাও নাই কেন? রাজ ঈশানের দিকে তাকিয়ে আছে। আমি তোর সাথে যেতে যাব কেন? ওয়েট, ওই পিচ্ছি, তুই এখানে কেন? আর তোর সাথে কথা আছে, আমার সাথে ওইদিকে চল। ঈশান রাজের সাথে গেল, সাথে তার 3 বন্ধুও। মিহার কাছ থেকে কিছুটা দূরে। শোন, তুই আর মিহাকে ডিস্টার্ব করবি না। সেদিন তোকে ইচ্ছে করেই ধাক্কা দিয়েছিলাম, তোর কপাল ভালো মরিস নাই। শোন, এইবার যদি মিহাকে তোর সাথে দেখি তোকে মেরে ফেলবো। ঈশান কিছু বলার আগেই তার 3 বন্ধু ওকে লাথি মেরে নিচে ফেলে মার শুরু করেছে। ঈশান যতই ওদের ঠেকানোর চেষ্টা করছে ততই ওরা রাজকে মারছে। ওদিক থেকে মিহা আর ওর বান্ধবী সিনথিয়া চলে আসে। আরও কয়েকজন এসে রাজকে ছাড়িয়ে নিল, আর মিহা এসেই ঈশানকে ঠাস ঠাস করে 2টা চট দিয়ে দিল। ওই কুত্তা লুচ্চা, কেন মারলি ওকে? ও তোর কি করছে? একজন নিরীহ মানুষকে মারলি। শাকিল কিছু বলার আগে ঈশান ওর মুখে হাত দিয়ে চেপে ধরল, আর কিছু বলতে দেয়নি। বাইক নিয়ে সোজা বাসায় চলে আসছে, আর বন্ধুদেরও বলে দিয়েছে। দেখ, কখনো বলবি না আমাকে এই রাজ ওই দিন কার দিয়ে ধাক্কা দিয়েছিল ইচ্ছে করি। বাসায় এসে মনটা অনেক খারাপ হয়ে গেল ঈশানের। মিহাকে সেই কষ্ট দিতে চায়নি, তাই খেয়েই শুয়ে পড়ল। একটু পর মিহাও আসলো। এসেই, ওই তুই আমার বিছানায় কেন? নাম বলছি। আর শোন, আজ থেকে এই রুমে তুই ঘুমাতে পারবি না, আমার চোখের সামনেও আসবি না। তুই কেন মারলি ছেলেটাকে? ও তোর কি করছিল বল। আর শোন, ওর সাথে আমি এমনিতেই ঘুরতাম, এখন রোজ ঘুরবো। আমার আশেপাশেও আসবি না, তোকে দেখতে ইচ্ছে করে না আমার। ঈশান সোজা বাইরে চলে আসলো। রাতে ডিনার না করেই পাশের রুমে শুয়ে পড়ল। সকালে অনেক বেলা করেই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল ঈশান। কোথাও চাপি? আমু, মিহা কই গেছে? ওর এক বন্ধু নাকি অনেক অসুস্থ, তাই ও দেখতে গিয়েছে। ঈশান বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসলো। রাতে ডিনার করে পাশের রুমে চলে গেল ঘুমাতে। আজ 5 দিন মিয়ার সামনে যায়নি, ইচ্ছা থাকলেও ও নিষেধ করেছে, তাই যায়নি ঈশান। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার আম্মুর রুমে গেল। আমু, মিহা কই? ও ভার্সিটিতে গেছে। ঈশান তার রুমে গেল, গিয়ে কাগজ নিয়ে লেখা শুরু করলো। প্রিয় মিহা, জানি আমার উপর অনেক রাগ করে আছো, জানো অনেক ইচ্ছে করছে তোমাকে দেখতে, কিন্তু কিছুই করার নেই। তুমি তো তোমার সামনেই যেতে নিষেধ করেছো আমাকে। জানো তোমার ঘুমন্ত মায়াবী মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করে, আর তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার বন্ধুগুলো এভাবে রাজকে মারবে ভাবিনি। আমার বন্ধুদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, আর আম্মুকে সুস্থ করে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার সামনে যেতে চাই না, এই পিচিটাকে কখনো আর দেখতে হবে না তোমাকে। আর আমার বন্ধুর বাবা উকিল, কথা হয়েছে, কয়েকদিন পরে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সাইন করে দিও। আর তোমার রাজকে নিয়ে সুখে থেকো, ভালো থেকো। রাতে মামার সাথে কথা হয়েছে, মামার বাসায় থেকেই পড়াশোনা করব। আজকে চলে যাব, আর কখনো দেখতে হবে না এই পিচ্চিটার মুখ। লেখা শেষ করে রুমে রেখে চলে আসলো কাগজটা। তারপর তার প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিল ব্যাগে। এরপর সোজা তার আম্মুর রুমে। কি রে, কলেজে যাবি না? না আম্মু, তোমাকে কিছু বলতে চাই। কি বললি বল? আসলে আম্মু, আমি মামার বাসায় থেকে পড়তে চাই। এখানে সমস্যা কি? আম্মু, তুমি তো জানো বাসা থেকে আমার কলেজটা কত দূরে, আর আমি তো সকাল কইরা ঘুম থেকে উঠতে পারি না, আর সামনে আমার এক্সাম। সমস্যা কই, তোকে ডেকে দেবে। না আম্মু, মেয়েটাকে আর কোনো কষ্ট দিতে চাই না। এতদিন তো আর কম কষ্ট করে নাই, আর তোমাকে সুস্থ করে তুলছে ও। না থাকলে হয়তো তোমাকে সুস্থ করে তুলতে পারতাম না। আর ওরও তো এক্সাম, আর আমি থাকলে ওর পড়াশোনা হবে না। আর আম্মু, আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, এক্সাম শেষ হলেই চলে আসবো। তুই কি থাকতে পারবি আমাদের ছেড়ে? আম্মু চিন্তা করো না, কয়টা দিনেরই তো ব্যাপার। এখনই যাবি? ঈশানের আম্মু তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো, আর ঈশানও বাইকটা বের করে বাইরে চলে আসলো। সাবধানে যাস। চিন্তা করো না, নিজের শরীরের যত্ন নিও বলেই বাইক নিয়ে রওনা দিল। 2 ঘন্টা যাওয়ার পর মামাদের বাসায় পৌঁছালো। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল যারা। হাঁ কইরা তাকাইয়া আছে ঈশানের দিকে। এইভাবে হাঁ করে থাকলে তোর মুখে মশা ঢুকে যাবো না। দেখতেছি সূর্য কোন দিকে উঠছে, হঠাৎ করে বড় লোকের আগমন গরিবের বাসায়। দেখ, একদম বকর বকর করবি না, আমাকে ভিতরে যাইতে দে। যা, কে নিষেধ করছে? তুই এমনি হাতির মতো দাঁড়ায় থাকলে সামনে কেমনে যাইতাম বল?
কি বললি আর একবার বল। আমি কিছুই না, মোটু বলছি। ঈশানের কথায় যারা পুরো রেগে আগুন। এই সময় তার মামনির আগমন। কি রে, তোরা কি ঝগড়াই করবি? ওই যারা ছেলেটাকে ভিতরে আসতে দে। আর কতদিন পর আসছে, আর অনেক পর জার্নি করে আসছে, ওকে বিশ্রাম করতে দে। যাও আপু, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ওকে মামনি। ঈশান ফ্রেশ হয়ে এসে জারার রুমে বসলো। একটু পর যারা আসলো। ওই তোরে খাইতে ডাকছে আম্মু, চল। তুই যা, আমি আসছি। তারপর সোজা গিয়ে লাঞ্চ করে নিল। খেয়ে বসে টিভি দেখতে লাগলো। একটু পর যারা আসলো। তো কি ব্যাপার, হঠাৎ আমাদের বাসায় আসলি যে? কেন, আমার মামার বাসায় কি আসতে পারি না আমি? সেইটা কি বলছি, তো ভাবিরে নিয়ে আসলি না কেন? ইচ্ছা হয়নি তাই। একটা সত্য কথা বলবি, কি হয়েছে? তোর ভাবির সাথে কোনো সমস্যা হয়েছে? আমাকে মিথ্যা বলবি না প্লিজ। ঈশান জানে না তার মন খারাপ থাকলেই এই মেয়েটা কি করে বুঝে ফেলে। কেমনই এইবার বইলা লাগবে সত্যিটা। বাসর রাত থেকে সব কিছু একে একে বলল ঈশান। যারার দিকে তাকে দেখে চোখে পানি এলো। ওই কাঁদতাছোস কেন? তুই এতটা ভালোবাসিস মিহাকে? মেয়েটা তোর সাথে যা করেছে সত্যি ঠিক করে নাই। চুপ কর আর টেলিভিশন দেখতে দে আমাকে। আচ্ছা একটা কথা রাখবি, তোর কলেজ তো আমাদের কলেজের পাশেই, আমাকে সাথে নিয়ে যাবি, আমাকে ড্রপ করে রেখে আসবি, আর আসার সময় নিয়ে আসবি। কেন রে, আমাকে কি তোর চাকর মনে হয় শয়তান বেডি? আচ্ছা যা, লাগবে না। আরে রে, আমার বোনটা রাগ করছে। দেখ একদম বোন বলবি না, আমি তোর কেউ না। তাই বলে জারাও চলে গেল। একটু পর ঈশানও জারার পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। জারা ডাকে ঘুম ভাঙল। আর কত ঘুমাবি, এবার তো ওঠ, আম্মু ডাকছে ডিনার করতে। তুই যা, আসছি। অপরদিকে মিহা চলে আসছে বাসায়। এসেই ঈশানের আম্মুকে ডাকছে। কি রে মা, আজ রাত করে ফিরলি যে? আসলে আম্মু সকালে বন্ধুকে দেখতে গেছিলাম হসপিটালে, আর পরে সিনথিয়াদের বাসায় এসে দেরি হয়ে গেছে। আর কখনো রাত হবে না আম্মু। আচ্ছা মা, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। মিহা ফ্রেশ হয়ে এসে খেতে বসে। আম্মু তুমি খাইছো তো? না রে মা, আজ আর খাওয়া হবে না। কেন আম্মু? তুই তো জানিস মা, আমার ছেলেটাকে না খাওয়ালে আমি খাই না। কিন্তু ও খাই নাই কেন? আচ্ছা আম্মু তুমি বসো, আমি ডেকে আনছি। ঈশান নেই। নেই মানে? খেলো মা, তোর কিছু বলেনি? ও সকালে মামার বাসায় চলে গেছে, ওখানে থেকে পড়বে বলে। আমাকে তো কিছুই বলে নাই। আচ্ছা আম্মু আমি তো আছি, আমার সাথে একটু খেয়ে নাও এখন। আর ও তো ফিরেই আসবে না, চিন্তা করো না। না মা, এখন খাবো না, তুই খেয়ে নে। মিহা অল্প একটু খেয়ে উঠে চলে আসলো। এসে বিছানায় একটা কাগজ দেখলো। কাগজটা নিয়ে পড়া শুরু করলো মিহা। মিহা যতই পড়ছে ততই কি যেন একটা হারানোর ভয় বেড়ে যাচ্ছে। লেখার লাস্টের দিকে তাকাতেই মিহার চোখ আটকে গেল, কারণ এখানে ডিভোর্স নিয়ে লেখা ছিল। মিহার চোখ দুটো জলে ভরে উঠল। এবার বুঝতে পারছে নিজের ভুলটা। মিহা কান্না করতে করতে বলল, ওই পিচ্ছি, একটু বকা দিছি বলে রাগ করে চলে যেতে হবে? আমাকে ছেড়ে না। সেদিন তো রাগের মাথায় রুম থেকে চলে যেতে বলছিলাম, তাই চলে যেতে হবে না? আর সামনে আসতে না করছি বলে সত্যি আসতে হবে না? আমি সেদিনের কথাগুলো বলে নিজেই অনেক কষ্ট পাইছি। না পিচ্ছিটা কিছু করার আগে এসব বোঝাতে হবে। রাজ্যে কেউ নয়, ওটা শুধু একটা বাজি ছিল। মিহা আর কিছু ভাবতে পারছে না। ফোন হাতে নিয়ে কয়েকবার ফোন দিল ঈশানকে, কিন্তু রিসিভ করছে না। অন্যদিকে ঈশানও ডিনার শেষ করে দেখলো মিহা অনেকবার কল দিয়েছে। ফোনের দিকে তাকাতেই দেখলো আবারও কল দিচ্ছে। কলটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে রেখে ঘুমিয়ে গেল। সকালে জারার ডাকে ঘুম ভাঙল। ওই আর কত ঘুমাবি, কলেজ যাবি না? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল। ফোনের দিকে তাকাতেই দেখলো 100টারও বেশি মেসেজ করেছে মিহা। ফোনটা পকেটে রেখে নাস্তা করে দেখলো যারা রেডি হয়ে ঈশান বাইকটা বের করে নিল। তোরে তো অনেক কিউট লাগছে, আজ যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খাবে। দেখ পা মারবি না, তাহলে তোরে রেখে চলে যাব। আচ্ছা আর বলবো না, এবার তো চল, না হয় লেট হয়ে যাবে। ঈশান বাইক চালাচ্ছে আর পিছনে যারা বসে আছে। যারা কলেজে নামিয়ে দিয়ে আসার সময় যারার বান্ধবী যারাকে জিজ্ঞাসা করলো, এই কিউট পোলাটা কে রে? আমার ফুফাতো ভাই। ঈশান সোজা তার কলেজের দিকেই যাচ্ছে, কিন্তু হঠাৎ তিশা আপুর ডাক।
তাই তিশা আপুর ভার্সিটির ভিতরে বাইক নিয়ে ঢুকলো। তিশা আপুর সাথে কিছুক্ষণ কথা বলল। সাইডে তাকাতেই দেখলো মিহার সেই বান্ধবী সিনথিয়া তার দিকে হা কইরা তাকিয়ে আছে। ঈশান আরও কিছুক্ষণ তিশা আপুর সাথে কথা বলে চলে আসলো তার কলেজে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। আর অপরদিকে সারা রাত মিহা জেগে থেকে সকালে ঘুম থেকে উঠেই দেখলো লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি না খেয়েই চলে আসছে ঈশানের আম্মুকে বলে। মিহা এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। মিহা ক্লাস শেষে বের হয়ে আসলো, বাইরের সাথে সিনথিয়া। কিরে, সারা রাত কি ঘুমাসনি? আর তোর মন খারাপ কেন? কই কিছুই হয়নি তো। যাই হোক, তোকে কিছু বলতে চাই, আমাকে একটা হেল্প করবি প্লিজ? না করিবি না? বল, চেষ্টা করব। আসলে তোর সাথে একটা পিচ্চি আসতো না, আজকেও আসছিল। জানিস, পিচ্চিটাকে না অনেক কিউট লাগছিল। আমার পিচ্চিটাকে চাই যেভাবেই হোক। আর জানিস, সেদিন না পিচ্চিটার কোনো দোষ ছিল না। পিচ্চিটা তো রাজকে মারে নাই, ওর বন্ধুরা মারছে। আর জানিস রাজটা কতটা খারাপ? পিচ্চিটা তোর সাথে ঘুরে বলে সেদিন কার দিয়ে পিচ্চিটাকে ইচ্ছা করে ধাক্কা দিচ্ছিল। কপাল ভালো তাই বেঁচে গেছে। আর তুই তো তখন চোখ বুঝেছিলি, কিছুই বুঝিসনি। আমি সব দেখছি। কি বলছিস এসব? যা বলছি সত্যি বলছি। না, আমার পিচ্চি জামাইটার উপর অনেক অত্যাচার করছি। আর না। কিরে, হেল্প করবি? পিচ্চিটারে আমার অনেক ভালো লাগছে। মিয়া অনেক রেগে গেছে। পারবো না, আর ওকে তোর ভালোবাসতে হবে না। আমি ভালোবাসলে তো সমস্যা কই? ও তো তোর কেউ হয় না। আচ্ছা, তোর হেল্প লাগবে না, আমি বরং তিশার কাছে যাই। তুই তো রাজকে পেয়ে গেছিস, এখন আমাকে হেল্প করবি। একদম বাজে কথা বলবি না, এটা শুধু একটা বাজি ছিল। মিয়া কাঁদতে কাঁদতে বলে, এটা তোদের জন্যই হয়েছে, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। আচ্ছা, আমি একটু তিশার কাছ থেকে ঘুরে আসি, পিচ্চিটার বিষয়ে জানতে হবে। মিয়া এখন বুঝতে পারছে কত বড় ভুল করেছে আজ। অনেক মনে পড়ছে পিচ্চিটার কথা, খুব দেখতে ইচ্ছা করছে। অপরদিকে ঈশানেরও কলেজের ছুটি হয়ে গেছে, তাই দেরি না করে সোজা জারার কলেজের দিকে চলে গেল। যেতেই দেখলো জারা দাঁড়িয়ে আছে, তাই দেরি না করে ওকে উঠতে বলল। ও বাইকের পিছনে বসলো আর ঈশান চালাতে লাগলো। মিহার ভার্সিটির সামনে দিয়ে এসেই দেখলো মিহা তার বান্ধবীদের সাথেই দাঁড়িয়ে আছে। মিহার মুখটা মলিন, হয়তো মন ভালো নেই। ঈশানের দিকে তাকাতেই মিহা একদম রাগী মুডে তাকিয়ে আছে। ঈশানের পিছনে মেয়ে বসে থাকতে দেখে হয়তো কষ্টই পেয়েছে, পাইলেই বাকি, এ তো কেবল শুরু কষ্ট। সোজা সামনে দিয়ে চলে আসলো ঈশান। ঈশান সরাসরি জারাকে নিয়ে বাড়িতে চলে আসলো। ঈশান, যা তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আচ্ছা। খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুম দিল ঈশান। সন্ধ্যায় ঘুম ভাঙলো, তাই ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। নিচে গিয়ে দেখলো মামি টিভি দেখছে। মামি, জারা কই? দেখ, হয়তো রুমেই থাকবে। ঈশান গিয়ে দেখলো যারা পড়ছে, তাই আর ডিস্টার্ব দিল না। বাড়ি থেকে বের হলো। একটু বের হয়ে রাস্তার দিকে হাঁটতে হাঁটতে রাত 8টা বেজে গেল, তাই ভাবলো বাড়ির দিকে হাঁটা ধরবে। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখে কিছু ছেলে একটা মেয়েকে টানাটানি করছে, নিশ্চিত শারীরিক সম্পর্কের জন্য। তাই ঈশান তাদের কাছে গেল। কি ভাই, আপনারা মেয়েটির সাথে কি করছেন? আমরা যাই করি, তোকে বলতে হবে? যা এখান থেকে। কেন ভাই, আপনাদের ভালোভাবে বলছি মেয়েটাকে ছেড়ে দেন। কি করবি তুই? আর মেয়েটা তোর কি হয় যে তোর কথা শুনতে হবে? তোর বউ হয় নাকি? ও আমার বোন হয়, তোদের সমস্যা? আর আমি কি করব তাই না? একটা ছেলেকে নাকে ঘুষি দিলাম, ছেলেটি পড়ে গেল মাটিতে, নাক দিয়ে রক্ত পড়ছে। এই দেখে একটা ছেলে আমাকে ধরতে আসবে, তখন আমি তাকে একটা দিলাম, সেও মাটিতে পড়ে গেল। আর একটা ছেলে দূরে চলে গেল, এটা দেখে মাটি থেকে উঠে তারাও দৌড় দিল। আমি মেয়েটির কাছে গেলাম। কে বোন তুমি? বাড়ি কোথায়? আর রাতে এখানে কি করছো? আমার নাম মাহি, আমার বাড়ি অনেক দূরে। আসলে আমি আমার এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে আসছিলাম। আচ্ছা, তুমি চলো, বাড়ি পৌঁছে দিই। চলেন। তারপর ঈশান মাহাকেদের বাড়ির সামনে গেল। ঈশান বাড়ি পৌঁছে দিয়ে বলল, মাহি তুমি যাও, ভালো থেকো। না ভাইয়া, এখন যাবেন না। এই বলে বাড়ির বেল বাজানোর দরজা যে খুলল, তাকে দেখে তো ঈশান অবাক। এতে মিহার বয়ফ্রেন্ড রাজকে দেখে মাহি গিয়ে জড়িয়ে ধরল আর বলল, ভাইয়া, আজ ওনার জন্য আমি অনেক বড় বিপদ থেকে রক্ষা পাইছি, না হলে আমাকে আর ফিরে পেতে না। আরে ঈশান, ভিতরে আসো।
তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, তুমি না থাকলে আমার বোনের যে কি হতো। না ভাই, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। প্লিজ ভিতরে আসো। না ভাই, অন্য একদিন আসবো, মামা মামি অপেক্ষা করছে। রাজ ঈশানকে জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করে দাও ঈশান, তোমাকে আমি অনেক ক্ষতি করার চেষ্টা করেছি। আজ তুমি যদি না থাকতে। তা কিছু না ভাইয়া, ভালো থাকবেন। আজ তাহলে আসি। এই বলে চলে আসলো বাড়িতে। আস্তে আস্তে 11টা বেজে গেল। বাড়িতে কলিং বেল দেওয়াতে মামি খুলল। ঈশান, তুমি ঠিক আছো তো? কল ধরছিলে না কেন? কোথায় গিয়েছিলে? ভিতরে যেতে দাও, তারপর বলছি। চল, খাওয়া দাওয়া করবি। আমরা কেউই খাওয়া দাওয়া করি নাই। ঈশান রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো। এসে দেখলো সবাই বসে আছে, যারা, তার মামি, মামা, সবাই। এরপর সব কিছু খুলে বলল তার মামা মামির কাছে। আচ্ছা ঠিক আছে, ঘুমোতে যা। সকালে জারার ডাকে ঘুম ভাঙলো। তারপর কলেজের জন্য তৈরি হলো ঈশান। আজও জারাকে তার কলেজে নামিয়ে আসতে যাবে রাজ ডাক দিল। ঈশান শোনো। ভাই বলেন। চলো। এই বলে রাজ, মিহা আর তাদের বন্ধুদের কাছে নিয়ে গেল ঈশানকে। সবাই তাকে চিনো আশা করি, তাও বলছি ও হচ্ছে ঈশান। কালকে রাতে তার জন্য আমার বোনের সম্মান রক্ষা পেয়েছে। আজ থেকে সে আমার ভাই। আচ্ছা ভাইয়া, আজ তাহলে আসি, কলেজে যেতে হবে। সাবধানে যেও। এই বলে ঈশান সেখান থেকে একটু দূরে আসার পর মিহার বান্ধবী ডাকলো। ঈশান, কেমন আছো? ভালো। আপু, আপনি ভালো আছেন তো? ভালো। আজ থেকে আমাকে তুমি করে বলবে। আচ্ছা তাহলে আসি। বলে যে ঈশান ঘুরে আসবে, তখন মিহা ঈশানের কলার ধরল। এই মেয়েদের সাথে তোর কিসের কথা? হ্যাঁ, ও হ্যালো, আমার কলারটা ছাড়েন। আর হ্যাঁ, আপনি যখন আমার সামনে রাজের সাথে ঘুরছেন, আমি তো কিছুই বলি নাই, সো আমার বিষয়ে নাক গলাবেন না, ওকে? তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। এটা একটা বাজি ছিল, শুধু রাজকে আমি ভালোবাসি না। নাটক তো দেখছি ভালোই পারেন। আমাকে গাড়ি দিয়ে তো ঠিকই ধাক্কা দিয়েছিলেন মেরে ফেলার জন্য। হ্যাঁ, আফসোস আপনার কপালটা খারাপ, আমি বেঁচে আছি। কি জান, আপনি আবার মেরে ফেলতে আমাকে নতুন করে কাছে টেনে। আমি আপনাদের মাঝে বড় বাধা না? আমার জন্য দুইজন এক হতে পারছে না, তাই তো? টেনশন করেন না, কিছুদিন পরেই ডিভোর্স পেপারটা পেয়ে যাবেন। ভালো থাকবে। আর কোনো কথা না বলেই বাইকটা নিয়ে তিশা আপুদের কাছে চলে গেল ঈশান। কিরে পিচ্ছি, কেমন আছিস? আপু ভালো, তুমি? ভালোই, কিন্তু কি আপু? সিনথিয়া মানে মিহার বান্ধবীটা সব সময় জ্বালায় মারতেছে, ও নাকি তোকে লাভ করে। আপু, আমি আর কাউকে ভালোবাসতে পারবো জানো তো আপু, আমি আমার সিনিয়র বউটার অনেক ভালোবাসতাম, আর ও কিনা অন্য কাউকে ভালোবাসে। বুঝলাম। আচ্ছা, আমি ওকে বলবো, কিন্তু কাজ হবে কিনা জানি না। ওকে আপু, আজ তাহলে আসি। বাই। বাইক নিয়ে কিছুটা আসতে সিনথিয়া সামনে এসে ঈশানকে বলল। ওই পিচ্ছি, থামো। ঈশান বাইকটা থামালো। আপু কি বলবেন বলেন। সিনথিয়া ঈশানের কাছে আরেকটু এগিয়ে এসে সোজা ঈশানের কলার ধরে। কি বললি? আরেকবার বল। সিনথিয়া এবার ঈশানের কান ধরে বলে। আর আপু বলবি না, মনে থাকবে? তাহলে কি বলবো? বউ বলবি। আমি বিবাহিত আপু, আপনার মাথা ঠিক আছে? আপনার আমি 2 বছরের ছোট। তো কি হয়েছে? আমি তোর সিনিয়র বউ আর তুই আমার জুনিয়র জামাই। আপু প্লিজ পাগলামি করেন না। আমি মোটেও পাগলামি করছি না, আমি তোকে সত্যি ভালোবাসি পিচ্ছি। ওই পিচ্ছি, তুই কি আমার জুনিয়র জামাই হবি? কোথা থেকে যেন মিয়া এসে ঠাস ঠাস করে ভাবছেন ঈশানকে মারছে, না সিনথিয়াকে মাইর দিচ্ছে। ওই, তোর সাহস কি করে হয় আমার হাজবেন্ডকে টাচ করার? ওর দিকে তুই তাকাস, আমি তোর চোখ তুলে নিব। ওই, এখন তো খুব বউগিরি দেখাইতে আসছস। একসময় তো এই পিচ্চিটারে হাজবেন্ড হিসেবে পরিচয় দিতেও ঘৃণা করতি, সারাদিন তোর পিছু ঘুরতো আর তুই অপমান করতি, আর শেষে তো তোর লাভার রাজকে দিয়ে এই পিচ্চিটাকে চিরতরে বিদায় দিয়ে দিতে চাইছিলি, কিন্তু পারিস নাই। আর আমি এখন ওরে ভালোবাসতে চাচ্ছি, তাতে তোর সমস্যা কই? তুই তোর রাজকে বিয়ে করে নে। মিহা কোনো কথা না বলে শুধু কান্না করছে। জানি আমি অনেক বড় ভুল করছি, আর বিলিভ কর রাজের সাথে শুধু ওইটা বাজে ছিল। দেখ, তোকে বোন হিসেবে বলছি, আমার হাজব্যান্ডকে ফিরিয়ে দে। তুই তো জানিস মেয়েরা আর কিছু পারুক না পারুক, হাজব্যান্ডের অধিকারটা কাউকে দিতে চায় না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। ভাই, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। ওই পিচ্ছি, সাবধানে যেও।
ঈশান সোজা কলেজে গিয়ে ক্লাস করে ছুটির পর জারাকে নিয়ে বাসায় চলে আসলো। বাইকটা রেখে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে রুমে আসলো, ফোনটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলো। একটু পরেই ফোনটা বেজে উঠলো। এটা তো তার আম্মুর নাম্বার। ফোন রিসিভ করলো ঈশান। কেমন আছিস বাবা? ভালো আম্মু। তুমি? তোকে ছাড়া ভালো থাকা যায়? আম্মু চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চলে আসবো তোমার কাছে। জানিস বাবা, মিহি মেয়েটা যেন কেমন হয়ে যাচ্ছে দিনকে দিন। ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কান্না করে। তোকে অনেক ভালোবাসে, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আম্মু মিহা আমার জন্য কান্না করে না। আর আম্মু মিহা তো আমাদের জন্য অনেক করেছে। তুমি তো অসুস্থ ছিলে, পাগলিটা তোমাকে কত কষ্ট করে সেবা করে সুস্থ করে তুলছে। তোমার পিচ্চি ছেলেটাকে পড়াশোনা করাইছে আর বাসার সব কাজ করছে। আচ্ছা আম্মু, আমরা কি মেয়েটার সুখের জন্য কিছু করতে পারি না, যাতে মিহা সুখী থাকবে? তোর গলায় এমন ঠেকলো কেন? তুই কি কান্না করছিস? না আম্মু। তুই কি বলতে চাস বলে আমাকে? আম্মু বলো, তুমি রাগ করবে না? আচ্ছা করবো না, বলে আমাকে। আম্মু মিহা রাজকে ভালোবাসে, আমাকে কখনোই স্বামী হিসেবে মানে নাই। আচ্ছা আম্মু, আমরা কি পারি না মিহাকে ওর রাজের হাতে তুলে দিতে? এবার ঈশানের আম্মু কান্না করতে করতে বলল, বাবা তোর মতো ছেলে আর হয় না। আজ মিহা আসুক, আমি সব বলবো, আর ওকে ওর রাজের হাতে তুলে দেব। মেয়েটার কষ্ট আর দেখতে পাচ্ছি না। আমার সুইট আম্মুটা, তুমি কোনো টেনশন করো না। আমরা এখন রাখি, আল্লাহ হাফেজ। ওকে বাবা, তুই তোর খেয়াল রাখিস। ফোনটা কেটে দিল ঈশান। আজ সে অনেক খুশি, নিজেকে খুব হালকা লাগছে আর মিহাকে কষ্ট দিতে চায় না। ওকে ওর রাজের হাতে তুলে দিতে চায়, যেখানে ও সুখী হবে হয়তো। ঈশানের মতো পিচ্ছি হাজব্যান্ড নামে কেউ থাকবে না। আজ মিহা সন্ধ্যার সময় বাড়ি ফিরেছে। ঈশানের আম্মু নাস্তার টেবিলে বসে আছে। কিরে মা, এত লেট হলো যে? একটু কাজ ছিল আম্মু। আমি বুঝি তোর কষ্টগুলো, আর মিথ্যা বলতে হবে না পাগলি মেয়ে। আমি আর কোনো কষ্ট পেতে দেব না তোকে। আম্মু কি বলো এগুলা? ঈশানের মা মিহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা মা, তুই কি কাউকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন করছো যে আম্মু? জানিস মা, তোকে না নিজের মেয়ের মতোই ভালোবাসি। আমার একটা বড় মনে হয় না তুই আমার ছেলের বউ। আমিও তোমাকে অনেক ভালোবাসি আম্মু। ঈশানের আম্মুকে জড়িয়ে ধরল মিহা। তোর কষ্টগুলো আমার সহ্য হয় না, আমাকে তুই সত্যি কথা বলবি? আম্মু আমি সব শুনছি, তুই রাজ নামের একটা ছেলেকে ভালোবাসিস। আর কত নিজেকে কষ্ট দিবি বল মা? তুই যদি চাস রাজের পরিবারের সাথে কথা বলবো, দরকার হয় রাজের কাছে হাত জোর করবো, তবু তোর কষ্ট আর দেখতে পাচ্ছি না। কে বললো এসব তোমাকে? আমি রাজকে ভালোবাসি। আমি শুনছি মা, তুই ভয় পাস না। তুই আমার মেয়ের মতো, তোর সুখ আমার সুখ। তুই বলি আমি কথা বলতে পারি রাজের পরিবারের সাথে। মিহা ঈশানের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি শুধু আমার পিচ্ছি জামাইটারই ভালোবাসি, তোমার ছেলেকে। কিন্তু দেখো আম্মু, পিচ্ছিটা কতটা খারাপ, কবে থেকে বাসায় আসে না। এতগুলা দিন আমার কষ্ট পাওয়া, না খেয়ে থাকা, লুকিয়ে কান্না করা, সব তোমার পিচ্ছি শয়তান পোলার জন্য। ওই পাগলি মেয়ে, কান্না করিস না। তোর পিচ্ছি বড়টাকে কান ধরে নিয়ে আসা ব্যবস্থা করছি। না আম্মু, ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে, ওকেও কষ্ট পাইতে হবে। কিভাবে? তুমি তোমার ছেলেকে ফোন করে বলে দাও রাজের সাথে কাল আমার বিয়ে। বলবো, কিন্তু ভেবে বলছিস তো, পরে না সবটা উল্টো পাল্টা হয়ে যায়। তুমি এত টেনশন করো না তো আম্মু। আচ্ছা থাম, কল দিচ্ছি। অপরদিকে ঈশানের মা মিহার পিচ্ছি হাজবেন্ড ফোন নিয়ে গেম খেলতে ব্যস্ত। এর ভিতরে তার আম্মুকে ফোন। হ্যালো আম্মু, বলো। কাল মিহার রাজের বিয়ে, তোকে মিহা আসতে বলছে, আর কাল সকালে তোর কাছে কাঠ পৌঁছে যাবে। ঈশান কিছু না বলেই ফোন কেটে দিল। ভীষণ কষ্ট হচ্ছে তার, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু কাঁদতে পারছে না। চোখ দিয়ে দুফোঁটা নোনা জল টুপ টুপ করে পড়ছে বালিশের উপরে। ভীষণ কষ্ট হচ্ছে, কি যেন হারিয়ে ফেলছে মনে মনে। ইচ্ছে করছে মিহাকে এই বিয়েটা করতে না করি, কিন্তু কি করবে সে বুঝে উঠতে পারছে না। মিহা তো রাজকে ভালোবাসে, হোক না সুখী ভালোবাসার মানুষটাকে নিয়ে। সে হয় কষ্টেই থাক, তাও তো কেউ তার কষ্টের বিনিময়ে সুখী হবে।
না আর ভাবতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে, দম যেন বন্ধ হয়ে আসছে ওর। কখন জানি রাতে কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে। সকালে মামাতো বোন জারার ডাকে ঘুম ভাঙলো। ওই আর কত ঘুমাবে? কলেজে লেট হয়ে যাচ্ছে। তুই যা প্লিজ, আমাকে ঘুমোতে দে। আমার লেট হয়ে গেছে, আগে দে প্লিজ। ঈশান ফ্রেশ হয়ে বাইক নিয়ে জারাকে কলেজে পৌঁছে দিল। জারার কলেজ থেকে আসার সময় তিশা আপুর সাথে দেখা। ওই পিচ্ছি থাম। কিছু বলবা আপু? এটা নে। এটা কি? রাস আর মিহার বিয়ের কার্ড। আপু তুমি যাচ্ছ? না যাব না যে, আমার ছোট্ট পিচ্চি ভাইটার কষ্ট দিয়ে অন্য কাউকে বিয়ে করছে, তার বিয়েতে যাব না। এই পিচ্চি, তুই কষ্ট পাস না, তোর কপালে হয়তো আরও কিউট একটা বউ আছে। আচ্ছা আপু, আমি আসি তাহলে। ওকে। ঈশানের সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো কিছুই ভাবতে পারছে না ও। আচ্ছা, মিহাটা কি এমন না করলে পারতো না? এসব ভাবতে ভাবতে সামনে তাকাতেই দেখলো একটা কার গাড়ি চেষ্টা করেও ব্রেক ধরতে পারছিল না। ঈশান সোজা গিয়ে ধাক্কা লাগালো রোডের সাইডে, গিয়ে পড়লো। মাথা দিয়ে অনবরত রক্ত পড়ছে, হাত দিয়েও রক্ত বেরোচ্ছে খুব। আর কিছু মনে নেই তার। তখন জ্ঞান ফিরল, পাশে দেখলো মিহা বসে আছে, চোখ দুটো ফোলা মনে হচ্ছে, কান্না করেছে অনেক। তার আম্মুকেও দেখলো, আম্মুও বসে কান্না করতে করতে ঘুমায় গেছে। ঈশান তার আম্মুকে ডাক দিল। আম্মু জোরে না ডাকতে পারছে, তার মাথায় অনেক ব্যথা করছে তাই আবার ডাক দিল। এবার মিহা কিছুটা নড়ে চড়ে উঠল। ঈশানকে চোখ খুলতে দেখে দৌড়ে গেল, এসে জড়িয়ে ধরল। ওই পিচ্ছি, ক্ষমা কইরা দাও। ভাই ছাড়েন, পরপুরুষের গায়ে হাত দিতে লজ্জা করে না? কে পরপুরুষ? কোনো মেয়ের হাজবেন্ড তার কাছে পরপুরুষ হতে পারে না। আমি আপনার হাজবেন্ড না, রাজ আপনার হাজবেন্ড। কাল না আপনাদের বিয়ে করার কথা ছিল, করেন নাই? ওই পিচ্ছি, ওইটা তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি। হয়েছে আপনার কষ্ট দেওয়া, আর কত কষ্ট দিবেন বলতে পারবেন? আর কখনো কষ্ট দিব না, শুধু ভালোবাসবো। দরকার নেই কারো ভালোবাসার, সরেন আমার কাছ থেকে জানতো। তখনই ডাক্তার আসলো। ওই আপনি এভাবে রুগীকে ডিস্টার্ব করছেন কেন? যান বসেন। মিহা রাগী চোখে তাকিয়ে চুপচাপ বসে রইল। ডাক্তার ঈশানের সাথে কথা বলে চলে গেল। ঈশানের আম্মু কান্না করতে করতে বলল, বাবা ক্ষমা করে দিস আমাদের, ভুলের জন্যই এমন হয়েছে। আরে আম্মু বাদ দাও তো, আমার কিছুই হয়নি। আজ প্রায় 7 দিন পর হসপিটাল থেকে রিলিজ করলো ঈশানকে। ঈশান রুমে শুয়ে আছে। একটু পর মিহা আসলো। ওই পিচ্ছি জামাই, এগুলো খেয়ে নাও তো, কাছে বসে। ঈশান কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। আমার পিচ্ছি বাবুটা রাগ করছে দেখছি। ঈশান এখনো চুপচাপ। ওই কি হলো, কথা বলো। ঈশানের সেদিকে খেয়াল নেই, নিস্তব্ধ হয়ে বসে রইল। আচ্ছা কথা বলার লাগবে না, হাঁ করো। কিন্তু ঈশানের একই অবস্থা। মিয়া এবার রেগে গেল। ওই ভালো কথা কানে যায় না, তাই না? মিয়া ঠোঁট দিয়ে ঈশানের ঠোঁট দুটো বন্ধ করে দিয়েছে। উফ না নিতে পারায় বাধা দিচ্ছে। হাতে ব্যান্ডেজ, তাই বাধা দিচ্ছে পারছে না। ভীষণ রাগ হয়ে গেল ঈশানের। একটা কামড় দিয়ে দিল মিয়ার ঠোঁটে। মিহা ঈশানকে ছেড়ে দিল, কিন্তু ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। না, কামড়টা রাগের মাথায় জোরেই দিয়ে ফেলছি। দেখ, আমার বউটারে তো কষ্ট দিয়ে ফেললাম, মিহার ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। ওই পিছে জামাই, হাঁ করো, খাওয়াই দেই। আমি খাবো না, আপনি যান। না খেলে যাব না, আর যদি তাও না খাস আমি আমার হাত কেটে ফেলবো। আচ্ছা খাচ্ছি, আগে আপনার ঠোঁটে কিছু দিয়ে আসেন, রক্ত পড়ছে। ওইসব নিয়ে তোমাকে চিন্তা করা লাগবো না, ওটা আমার পাপের ফল। তুমি হাঁ করো। না খাবো না, আগে ঠোঁটে কিছু দিয়ে রক্ত বন্ধ করেন, তারপর খাবো। আচ্ছা 2 মিনিট ওয়েট করো। একটু পর মিহা আসলো। এখন আর রক্ত পড়ছে না। হাঁ করো। মিহা খাইয়ে দিচ্ছে, আর ঈশান চুপচাপ খেয়ে যাচ্ছে। ঈশান পিচ্ছি বাবুর মতো চুপচাপ খেয়ে নিল। এবার ঘুমাও। ঈশান চুপচাপ চোখ বুজে শুয়ে থাকলো। মিহা চলে গেল। চোখ বুজে ভাবতে লাগলো, মেয়েটা আসলে কি চায়? ও কি আমাকে ভালোবাসে নাকি? যদি ভালো নাই বাসতো তাহলে কবেই তো রাজের সাথে বিয়ে করে নিত। না আর ভাবতে পারছি না। ঈশান কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। ফোনের রিংটনে ঘুম ভাঙলো। এখন আবার কে কল দিল? ফোনের দিকে তাকিয়ে দেখলো রাজের কল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। ভালো, কিন্তু তোমার খোঁজ খবর পাওয়া যায় না কেন? ভাই একটু অসুস্থ তো তাই। তো ভাই, মিহার নাম্বারটা বন্ধ পাচ্ছি কেন বলতে পারবা? কিছুদিন আর আমার সাথে কথা হচ্ছে না। সেটা তো বলতে পারবো না ভাইয়া,
ও কি আছে তোমার বাসায়? ও তো বলছিল তুমি ওর খালাতো ভাই। আছে। ভাই একটু ওর কাছে দিবা প্লিজ? ওয়েট করেন। আম্মু আম্মু। ঈশানের ডাকে একটু পরেই দৌড়ে মিহা চলে আসলো। আম্মু তো রান্না করছে, কি বলবো আমাকে বলো? ঈশান কিছু না বলেই ফোনটা হাতে ধরিয়ে দিল। আমি ফোন কি করব? আপনার পরিচিতকে ফোন দিছে, কথা বলেন। মিহা ফোন নিয়ে চলে গেল। 5 মিনিট পর ফিরে এসেই বলল, সরি, আমি আমার নাম্বারটা চেঞ্জ করছি, ওর জন্য তোমার কাছে কল দিছে। আপনি এখন যেতে পারেন। রাগ করো না, বলছি তো পিচ্ছি জামাই, সরি। ওই আপনাকে বলছি না যাইতে, আর আমার বউ নাই, তাই আমিও কারোর জামাই না, ওকে? ঈশান মিহার দিকে তাকিয়ে দেখলো চোখ বেয়ে পানি পড়ছে। ঈশান মনে মনে ভাবলো, আমার কি, আমাকেও তো অনেক কষ্ট দিছে। আজ প্রায় 1 মাস পর ঈশান সুস্থ হলো। এই কয়দিনে মিহার সাথে কোনো দরকার ছাড়া কথা বলেনি ও। সকালে ঘুম থেকে উঠে মিহার ডাক, এই যে আমার পিচ্ছি বর, আম্মু নাস্তা করতে ডাকছে, নিচে তাড়াতাড়ি আসো। ঈশান ফ্রেশ হয়ে নিল, বসে নাস্তা করতে লাগলো। তখন তার মা বলল, ঈশান, একটা কথা ছিল। বলো। তোদের তো সামনে ম্যারেজ ডে, তোরা 2 জন শপিংয়ে যা। আম্মু আমার যাওয়া হবে না। কেন যাবি না? আমি আজ কলেজ যাব। না, কলেজে অন্যদিন যাবি, আজ যেতেই হবে। কিছু করার নেই, আম্মুর কথা শোনাই লাগবে। তাই ঈশান নাস্তা শেষ করে বলল, ওকে আম্মু, তাকে রেডি হয়ে থাকতে বলো, দুপুরে যাব। ঈশান দেখলো মিয়া অনেকটাই খুশি, কিন্তু খুশি হলে তার কি? দুপুরে মিহা আর ঈশান দুজনেই শপিংয়ে গেল। কোন শাড়িটা কিনবো বলো তো বাবু? যেটা ইচ্ছে হয় সেটা। এখনো রাগ করে আছো না? চলো, আমার কিছু লাগবে না, পাশেই যাব। ভাইয়া ওই নীল শাড়িটা দেন তো। দোকানদার সব কিছু প্যাকেট করে দিল। ঈশান ব্যাগটা হাতে নিয়ে বলল, এবার চলেন। তুমি কিছু কিনবা না? আমার কিচ্ছু লাগবে না। তাহলে আমারটাও লাগবে না, ফেরত দিয়ে আসো। ওই তখন থেকে আপনার আদিক্ষেতা দেখছি, আমি কতবার বলছি আমার কথা না ভাবলেও হবে। মিহা চুপচাপ হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ছে। তখন পাশের দোকানদার বলল, কি ভাই, বউকে এভাবে কাঁদাচ্ছেন কেন? বউ তো আপনার ভালোর জন্যই বলছে। ওই নীল শার্টটা নাও না প্লিজ। ভাইয়া এই শার্টটা দেন তো। কেনাকাটা শেষে ঈশান বাইকে বসলো, মিহাও বসলো। কিছু দূর আসার পর রাজের বাইক দেখলো। ঈশান একটু থামো। ঈশান বাইকটা রাখলো। মিহা একটু নামো, তোমার সাথে কথা আছে। মিহাও নামলো। ওই দিকটায় যাবে, কিছু কথা ছিল। না, যা বলবেন এখানেই বলেন। আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই, বাসার সবাই রাজি। এটা সম্ভব নয়, আমি বিবাহিত, আর আপনাকে বলা হয়নি। এই যে দেখছেন, এটাই আমার স্বামী। প্লিজ ভাই, আর কখনো আমার সামনে আসবেন না। আমি ওকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। তাহলে আমার সাথে অভিনয়গুলো? ওরা বান্ধবীদের বাজি ছিল, আর কিছু না। রাজ ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল মিহাকে। তাই বলে নিজের স্বামী ছেড়ে অন্য একটা ছেলের সাথে অভিনয় করতে লজ্জা করলো না? মিয়া কাঁদতে কাঁদতে বলল, ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আপনার পায়ে ধরি, আমার স্বামীকে ছাড়া আমি বাঁচবো না, আপনি চলে যান। রাজ ঈশানের কাছে এসে বলল, সরি ভাই, আমি না বুঝে অনেক পাপ করেছি, আর তোমাকে গাড়ি চাপা দিতে গিয়েছি, আর তুমি আমার বোনের ইজ্জত বাঁচাইছো। ভালো থেকো, আর মিহাকে ক্ষমা করে দিও, ও হয়তো বান্ধবীদের পাল্লায় পড়ে এমন করেছে। বলেই রাজ চলে গেল। মিহা এসে ঈশানের পা চেপে ধরল। প্লিজ পিচ্ছি বর, ক্ষমা করে দাও। আমার পা ছাড়েন। ছাড়বো না। ওকে আমি চলে যাচ্ছি, থাকেন। মিহা বাইকে উঠে বসলো, ঈশানকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওই সমস্যা কি? এত শক্ত করে ধরার কি আছে? আস্তে আস্তে তুমি যেন না হারাই যাও পিচ্ছি বর। একটু সরে বসেন। মিহা আরো শক্ত করে ধরলো ঈশানকে। কিছু না বলে সোজা চলে আসলো বাসায়। কি শপিং হলো? হয়েছে। রাতে ঘুমাতে গেলে ঈশান দরজাটা বন্ধ করে ঈশানের বিছানায় শুয়ে পড়লো। মিয়া এসে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি হচ্ছে এসব? মিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে ঈশানের ঠোঁট 2টা বন্ধ করে দিল। প্রায় 3 মিনিট পর ছাড়লো। সাথে সাথে একটা চট দিয়ে ঠাস করে মিহার গালে বসালো ঈশান। মিহা কান্না করতে লাগলো। আর কখনো যেন আমার সামনে না দেখি আপনাকে। মিহা কান্না করতে করতে চলে গেল। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো ঈশানের। মিহাকে তো ডেকেছি, দরজাও খুলছে না, তুই দেখ তো। ঈশানের রাতের কথা মনে হয়ে গেল। অনেক ডাকলো, তাও দরজা খুললো না মিহা। না, তাই ভেঙে ফেললো দরজা ঈশান। ভিতরে তাকিয়ে দেখলো মিয়া শুয়ে আছে। একটু এগিয়ে দেখলো ঘুমের ট্যাবলেটের পাতা। ঈশান গিয়ে মিহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।
আম্মু হাসপাতালে নিতে হবে, চলো। ঈশান তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। আজ প্রায় 2 দিন ওর পাশে বসে আছে ঈশান। একটু পরেই দেখলো মিয়া চোখ খুলেছে। ঈশানকে দেখে অন্যদিকে তাকালো ঈশান, গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। হই পাগলি, ঘুমের ওষুধ খাইছো কেন? মিয়া মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। আমার তো কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না, তাই আমার মরে যাওয়াই ভালো ছিল। আমাকে বাঁচালি কেন? সরি বউ, আর এমন হবে না। ক্ষমা করে দিলাম, কিন্তু আমাকে ভালো বাসবা কবে পিচ্ছি বর? আমি বুড়ি হলেও আমি কোনো কিছু জানি না। আমার পিচ্ছি পিচ্ছি বাবু চাই। তোমাকে আব্বু বলে ডাকবো আর আমাকে আম্মু। সব হবে, বাসায় যাই চলো। তারপর ডাক্তারের সাথে কথা বলে মিয়াকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বের হলো ঈশান। মিয়া আজকে অনেক খুশি। তারপর বাড়িতে আসলো তারা। বাড়িতে গিয়ে দেখলো মামা মামি যারা আসছে। যারাকে দেখে মিয়ার খুশি মুখটা মলিন হয়ে গেল। তখন মিহা ঈশানকে পিছন দিক দিয়ে চেপে ধরে আছে। মামা মামি কেমন আছেন? ভালো, তুই কেমন আছিস? ভালো। তা বৌমা তুমি কেমন আছো? জি ভালো। তখন যারা ঈশানকে পিছন থেকে টেনে নেয়। ভাইয়া, ভাবির সাথে ঝামেলা সব ঠিক হয়েছে তো? তারপর যারার সাথে কথা বলে রুমে গেল ঈশান। গিয়ে দেখলো মিয়া অনেক রেগে আছে। পিচ্ছি বর, তুমি আমাকে ক্ষমা করো নাই, তাই না? ধুর পাগলি, আমি কখন ক্ষমা করে দিয়েছি? তা হঠাৎ মামা মামির সাথে ভালো করে কথা না বলে চলে আসলো কেন? তুমি ওই মেয়েটার সাথে কথা বলছো কেন? আরে ও তো আবার মামা তো বোন যারা। তোমার সাথে ঘেঁষে ঘেঁষে কথা বলবে কেন? দাঁড়াও, আসছি বলেই যারাকে ঈশানের রুমে নিয়ে আসলো। কি হয়েছে ভাইয়া, তুমি আমাকে এখানে আনলে কেন? ভাবি কই? আছে, তুই আয়। মিহা ও হচ্ছে আমার মামা তো বোন যারা। ভাবি কেমন আছেন? ভালো। মিহা যারা এবার কথা শুরু করলো। ওদিকে ঈশান বেচারা তার সাথে কেউই কথা বলছে না, তাই বাইরে থেকে একটু ঘুরে আসলো। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত করে ফিরলো। এরই মধ্যে মিহা কয়েকবার কল দিয়েছে। ঈশান কলটা কেটে দিল। কিছুক্ষণ পর তার আব্বুর আবারও কল। ঈশান তুই কোথায়? 10 মিনিটের ভিতরে বাড়িতে এসে হাজির হবি। আচ্ছা আব্বু। ঈশান বাসায় ফিরল। তারপর বাড়িতে ফিরে গিয়ে দেখলো বাসার সবাই খাবার টেবিলে বসে আছে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আস, সবাই কখন থেকে অপেক্ষা করতেছে। তারপর ঈশান ফ্রেশ হয়ে আসে, খেতে বসলো। ঈশানের আম্মু আর মিহা তাদের খাবার দিচ্ছিল। তারপর মিহা ঈশানের পাশে বসলো। সবার শেষে ঈশানের আম্মু বসলো। খাওয়া দাওয়া করার পরে বসে আছে সবাই। ঈশান আর মিহা, তোদের হানিমুনের টিকিট নে, ধর। কালকে দুপুরে রওনা দিবি। লোকেশন সিঙ্গাপুর। তোরা গিয়ে তৈরি হয়ে নে। আব্বু, মিহার সামনে পরীক্ষা, তুমি না জেনে টিকিট কেটে ফেললে কাটার আগে আমাকে বলবে না? মিহা তো বললো যাবে। মিহা তখন সবার কাছে থেকে উপরে চলে গেল। কালকে দুপুরে যেতে হবে, যা এখন তৈরি হয়ে নে। ভাইয়া সিঙ্গাপুর থেকে আমার জন্য কিছু আনবে, কিন্তু আর একটা খুশির খবর যাতে পাই। ঈশান লজ্জা পেয়ে চলে আসলো রুমে। মিহা, তোমার পরীক্ষা সামনে, তুমি হানিমুনে যাবে বলছো? আমি আর তোমাকে হারাতে চাই না, তাই আমরা এক হওয়ার ব্যবস্থা করলাম। আমি তো তোমারই পাগলি। তাও আমি আর রিস্ক নিতে চাই না, তাই। আর কালকে সিঙ্গাপুর যাব হানিমুনে। ওকে, এখন একটা কিস করো আমাকে। কোনোদিন তো আদর করো নাই, শুধু মারছো। সরি, আর কোনোদিনও হাত তুলবো না পিচ্ছি বর। এখন কোনো কিছু করব না, সব হানিমুনে গিয়ে করব। তাও একটা কিস দাও। যা লাগবে সে তো নিজেই নিতে পারে, তাই না? ও এই ব্যাপার বলে মিহাকে জড়িয়ে ধরে কিস করলাম। এখানেই সব করে ফেলবে? হানিমুনে কিছু করবে না তুমি? ওইখানেও করব না, এসব হবে না, সব ওইখানে গিয়ে হবে। এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, আমি তোমার বুকে ঘুমাবো। এখানে তো বালিশ আছে, তাও কেন আমার বুকে? মিয়ার সাথে সাথে বালিশটা ফ্লোরে ফেলে দিয়েছে। এই দেখো, বালিশ নাই, তাই আমি তোমার বুকে ঘুমাবো, এটাই শেষ কথা। ঈশান এটা মেনে নিল। সকালে উঠে দেখে মিহা জামা কাপড় সব বের করছে। পিচ্ছি বর, তুমি কি কি নিবা বলো? তোমার যা পছন্দ তাই না। তাহলে তুমি আমারগুলো পছন্দ করে দাও, আমিও নিব তোমার পছন্দে। আচ্ছা, এই নীল 3 পিসটা নাও। ওকে পিচ্ছি বর। ঈশানের সাথে সাথে তাকে বিছানায় ফেলে দেয়। এই কি সব সময় পিচ্ছি বর শুরু করো? হ্যাঁ, সময় মতো সবকিছু হয়ে গেল, তুমি এতক্ষণে বাচ্চার মা হয়ে যেতে। ও আচ্ছা, তাই তো আমার পিচ্ছি বরকে কি বলবো বলো? তুমি টিভিতে দেখো না কত সিরিয়ালে তাদের স্বামীকে জানু বলে ডাকে? আমাকেও ডাকবে। ডাকবো, যখন আমাদের বাচ্চা হবে তখন ডাকবো। এখন থেকে আমি পিচ্ছি বর বলবো, ব্যাস।
ধর বলে নিচে নেমে আসলো ঈশান। কিছুক্ষণ পর মিহা আসলো, তারপর নাস্তা করলো দুজনে। আজ আমরা চলে যাব, তোরা সিঙ্গাপুর থেকে আসার পর যাতে খুশির খবর শুনতে পারি। ঠিক বলছ আম্মু। ঈশান আর মিহা লজ্জায় কোনো কথা বলতে পারলো না। তারপর তারা তৈরি হতে হতে দুপুর হয়ে গেল। তারপর এয়ারপোর্টে আসে। তোরা কিন্তু একসাথে থাকবি সব সময়। ঈশান মিহার খেয়াল রাখিস, আর তোদেরকে নিতে লোক আসবে ওইখান থেকে। আচ্ছা আব্বু, ভালো থেকো। আম্মু এখন বাড়িতে একা চলে যাও তুমি। ওকে, ভালো থাকিস বলে চলে গেল ঈশানের বাবা। আচ্ছা, আমরা ওইখানে যাব, কারা নিতে আসবে? আব্বুর বন্ধুর বড় হোটেল আছে, ওইখানে ওরা আমাকে চিনবে। ও আচ্ছা। বিমানে উঠে কথা বলতে বলতে তারা ঘুমিয়ে গেল। 6 ঘন্টা পর তারা নামলো সিঙ্গাপুরের। কিছুক্ষণ পর আঙ্কেলের লোক আসলো ঈশানদের রিসিভ করতে। তারপর তাদের সাথে হোটেলে গেল। আচ্ছা, আমার এখন শরীরটা কেমন জানি করছে, চলো আমরা এখন ঘুমিয়ে নিই, তারপর বিকেলে ঘোরাঘুরি করব। আচ্ছা ঠিক আছে। এই বলে ঈশান ঘুমিয়ে গেল। বিকালে ঘুম থেকে উঠে দেখে মিহা তার বুকে ঘুমিয়ে আছে। তাকে ডেকে তুলল। মিহা উঠো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে। না, আর একটু থাকি পিচ্ছি বর। উঠতে বলছি না, এখন উঠো। জোরাজোরি করে উঠালো মিহাকে। তারপর খাবার পাঠাতে কল করে বলে। দুজনে ফ্রেশ হয়ে এসে দেখে খাবার চলে এসেছে, তাই খাওয়া দাওয়া করে তারা হোটেল থেকে বের হলো। তারপর ঘোরাঘুরি করে একেবারে রাতে রুমে আসলো। এখন আমরা বাসর করব। এটা তো করবই, এত তাড়া কিসের? আমি তোমাকে আমার করে নিতে চাই তাড়াতাড়ি। ও মা, তাই? তারপর আর কি ভালোবাসার সাগরে হারিয়ে গেল দুজন। এইভাবেই তাদের হানিমুনের দিন চলে গেল। তারপর দেশে এসে আবারও তারা কলেজে যাওয়া আসা শুরু করলো। সকালে উঠে নাস্তা করে মিহাকে ভার্সিটি দিয়ে কলেজে যায় ঈশান। তারপর আসার সময় নিয়ে আসে। একদিন হঠাৎ মিহা অসুস্থ হয়ে যায়। তারপর ডাক্তার আসে। ডাক্তার ঈশানের আব্বু আম্মুকে বলল, মিষ্টি আনেন, আপনি দাদি হতে চলেছেন আর আপনি দাদা। ঈশানের আব্বু সবাইকে জানায় এবং মিষ্টি বিতরণ করে সবাইকে। আজ থেকে তুমি কোনো কাজ করবে না, ঠিক আছে? আম্মুকে সাহায্য কে করবে? হ্যাঁ, আমি আছি না, তোমার সব কাজ আমি করব, তাও তুমি কাজ করার দরকার নেই। এইভাবেই 1 সপ্তাহ যাওয়ার পর ভার্সিটি থেকে কল করলো, যেতে বলছে। আজ থেকে যাব তো। কি বললে? আরে আমার পরীক্ষা সামনের সপ্তাহে, আর পরীক্ষা 1 মাস ধরে মাত্র চলবে। আমার কোনো অসুবিধা হবে না। এত রিয়েক্ট করছো কেন? তোমার অসুবিধে হলে পরীক্ষা দেওয়ার দরকার নাই। আরে পাগল, প্রথম 3 মাস কিছু হবে না, দেখো। আর এটা তো মাত্র 1 মাস, তুমি চিন্তা করো না। তারপর পরীক্ষা দিল, সবকিছু ঠিকঠাক ভাবে। আজ 5 বছর পর। মিহা চলো না, আমরা আর একটা বেবি নেই। আমার ছোট রাফির একটা বোন দরকার না? তাই এখন আমাদের হ্যাপি ফ্যামিলি, সবাই দোয়া করবেন আমাদের সন্তান আর মিহা যেন ভালো থাকে।